বেলা উইথ রাতুল। ভয়ের শুরু এখানে। ইয়েস, ভয়ের শুরু এখানেই। কাছে দূরে যে যেখানে থেকে শুনছেন এই মুহূর্তে রেডিও সারাবেলা ৯৮.৮ FM। আমি রাতুল আছি আপনাদের সাথে ভূতবেলা নেই, এবং আমার সাথে রয়েছে শাহাদুল এবং আজকের অতিথিরা। শুরুতেই খুব বেশি কথা বাড়াবো না, আমার হাতে ভয়ঙ্কর কিছু ইমেল রয়েছে আজকে, এবং সেই সাথে আজকের অতিথির কাছে আমরা ভয়ঙ্কর কিছু অভিজ্ঞতার কথা শুনবো। সব মিলিয়ে ভূতবেলা দারুণভাবে জমে উঠবে। তো এই পর্যায়ে আমি নিয়মকানুনগুলো আপনাদেরকে জানিয়ে দিতে চাই, কোন কোন মাধ্যমে আমাদেরকে শুনতে পাচ্ছেন এবং কীভাবে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। এই মুহূর্তে আপনি আমাদেরকে শুনতে পাচ্ছেন আমাদের রেডিও সারাবেলার যে ফেসবুক পেজটি রয়েছে, সেখান থেকে আমরা লাইভ করছি। সেখানে আপনারা শোনার পাশাপাশি দেখতেও পাচ্ছেন, এবং এর পাশাপাশি আমাদের ওয়েবসাইট রয়েছে www.radiosarabela.fm। এর মাধ্যমে আপনারা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে শুনতে পারেন, এবং সচরাচর আমাদের ফ্রিকোয়েন্সি ৯৮.৮, এটি বারবার বলতেই হয়, যেটি আমাদের মূল, সেখানে তো আমরা আছি। সো এইগুলো ছিল নিয়মকানুন। আরেকটি বিষয় হচ্ছে আপনারা কিভাবে আপনাদের মতামতগুলো আমাদেরকে জানাবেন বা আপনার সঙ্গে ঘটে যাওয়া ভৌতিক অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করবেন, সেই বিষয়গুলো বলে দেব। আপনি চাইলে আমাদের স্টুডিওতে এসে ঘটনা শেয়ার করতে পারেন, সেক্ষেত্রে আমাদেরকে ফোন করতে পারেন এই নম্বরে 01713484465। এছাড়া আপনি যদি চান আপনার ঘটনা আমি পড়ে শোনাই, সেক্ষেত্রে আপনার ঘটনাটি আমাকে লিখে পাঠিয়ে দিতে পারেন। আমাদের মেইল অ্যাড্রেসটি হচ্ছে bhoot.sarabela@gmail.com। তো আমার কাছে খুব ছোট্ট একটা মেইল রয়েছে, আজকে খুব বেশি কথা বাড়াবো না, সরাসরি সেই মেইলটিতে আমি চলে যাব এবং তারপর শুনবো অতিথির ঘটনা। ভয়ের শুরু এখানে। আসসালামু আলাইকুম রাতুল ভাই। আজকে যে ঘটনাটা বলছি সেটা আমার সাথেই ঘটে যাওয়া একটা ঘটনা। তো খুব বেশি কথা বাড়ানো না হোক, শুরু করা যাক মূল ঘটনা। ঘটনাটা ২০১৮ সালের এক বর্ষার রাতে। সকাল থেকে অনবরত বৃষ্টি হচ্ছে, সারাদিন বাড়িতে কাটিয়ে দিলেও সন্ধেবেলা নিজেকে আর আটকাতে পারলাম না। চলে গেলাম আমাদের স্থানীয় এক চায়ের দোকানে। চায়ের দোকানে আসার পূর্বে আমি আমার বন্ধুকে ফোন দিয়ে ডাকলাম। আমার বন্ধুর নাম ছিল মিনহাজ। আমাদের সম্পর্কে এক বড় ভাই হয় হরিদাস, ওনার দোকানে আমরা আসতে বললাম। হাতে ছাতা নিয়ে হরিদাসের চায়ের দোকানের দিকে যাচ্ছি। দূরে দেখা যাচ্ছে চায়ের দোকানের টিম টিম করে একটি হারিকেন জ্বলছে। মিনহাজ এবং মাহির ওরা আগে থেকেই এসে বসে আছে। আমি আসার সাথে সাথে মাহির বলল, হরিদাস ৩ কাপ চা দাও তো। হরিদা আমাদের ৩ জনকে ৩ কাপ চা খেতে দিলেন। আমরা চা খেতে শুরু করলাম। জোরে একটা বাজের শব্দ হলো, মনে করলাম কাছেও কোথাও হয়তো বা পড়েছে। এরপর আড্ডা দিতে দিতে কিছুক্ষণ পর এক বৃদ্ধা চলে আসে। মুখ চাদরে ঢাকা, কিছু দেখা যাচ্ছে না। আমি অবাক হলাম, এত বৃষ্টি হচ্ছে কিন্তু লোকটার কাছে কোনো ছাতা নেই, আবার লোকটা চায়ের দোকানের ভেতরে আসছে না। এরপর লোকটা বলল, হরি 1 কাপ চা দে। হরিদা একটা চা দিল। লোকটা যেন চোখের মুহূর্তের মধ্যেই শেষ করে ফেলল। এরপর আমি বললাম, আজ তাহলে বাড়ি যাওয়া যাক। এই বলে আমরা বাড়ির দিকে রওনা হলাম। এমনিতেই বর্ষার রাত। যেতে যেতে দেখলাম রাস্তার মধ্যে একটা লোক শুয়ে আছে। কাছে আসতে দেখলাম হরিদার চায়ের দোকানে যে লোকটা চা খেতে এসেছিল সেই লোকটা। দেখলাম লোকটার মাথার কোনো খুলি ছিল না, তার গলাটা পড়ে গেছে। তার পাশে তাকিয়ে দেখলাম গাছের লতা সব পুড়ে গেছে। আমার আর বুঝতে দেরি হলো না, এটা কিছুক্ষণ আগে যে বাজটা পড়েছে সেটা এখানেই পড়েছিল। সে সময় আমি কিছু ভাবতে পারছি না যে লোকটাকে কি বাড়িতে নিয়ে যাব নাকি এখানেই রেখে যাব। ভাবতে ভাবতে একটা সময় সিদ্ধান্ত নিলাম লোকটাকে এখানেই রেখে যাব। এই সময় দেখি লোকটা মাটিতে শুয়ে আছে, ঠিক সেই রকম দেখতে একটা লোক আস্তে আস্তে আমার দিকে এগিয়ে আসছে রাস্তা দিয়ে। আমি কি করব বুঝতে পারছিলাম না। কিছু ভাবতে না পেয়ে আমি দৌড় দিলাম। কিছুক্ষণ পরে আরও একটা বাজ পড়লো সেই জায়গায়। এবার পেছনে তাকিয়ে দেখলাম কেউ নেই, সেখানে লাশটাও নেই। মুহূর্তের মধ্যেই যেন সবকিছু শান্ত হয়ে গেল। বুঝলাম সবকিছু ঠিক হয়ে গেছে। একা একা পথ দিয়ে হেঁটে চলেছি।
হঠাৎ লক্ষ্য করলাম আমার আগে আগে একজন বৃদ্ধা যাচ্ছে। রাস্তার কুকুরগুলো দেখে ঘেউ ঘেউ করছে। তখন প্রায় 9:20 মতন বাজে। কেউ কেউ ঘুমিয়ে পড়েছে হয়তোবা, কেউ কেউ বা ঘুমের প্রস্তুতি নিচ্ছে। এমন সময় লক্ষ্য করলাম আমার পেছন পেছন কেউ আসছে। আমি পেছনে তাকিয়ে দেখলাম আমার পেছনে কেউ নেই। আবারও হাঁটা শুরু করলাম। কিছুক্ষণ পর আবারও শুনতে পেলাম হাঁটার শব্দ। পেছনে তাকাতেই দেখি লোকটা কেমন, তার চেহারা পুরোটাই গলে যাওয়ার মতন। তার চোখ দুটো যেন ডিপ ডিপ করে জ্বলছে, তার মাথার খুলিটা যেন নেই। এরপর একটা চিৎকার দিয়ে দৌড় দিলাম। এক পর্যায়ে আমি বাড়িতে এলাম। এরপর ঘরে ঢুকে দেখলাম বিছানায় কেউ যেন বসে আছে। ঘরে যেতেই দেখলাম সেই বিকট একটা চিৎকার দিয়ে মাটিতে পড়ে গেলাম। পরদিন সকালে একজন কবিরাজকে ডাক দেওয়া হলো এবং এরপর কবিরাজ এসে কিছু ঔষধ দেওয়ার পর এখন পর্যন্ত আমি সুস্থ আছি। রাতুল ভাই, এই ছিল আমার ঘটনা। ভালো লাগলে পড়ে শোনাবেন। সাফাত হোসেন সীমান্ত, ঘোড়াবান্ধা চৌরাস্তা বাজার, গাইবান্ধা। ভয়ের শুরু এখানে। ইয়েস, ভয়ের শুরু এখানেই। আপনারা যে যেখান থেকে দেখছেন এই মুহূর্তে ভূতবেলা, আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাতে চাই। এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি অনেকগুলো বন্ধু আমাদের সাথে যুক্ত হয়েছেন। তো কে কোথা থেকে দেখছেন আমাদেরকে এবং আপনাদের কাছে এরকম ভয়ানক ঘটনা আছে কিনা সে সব কিছু আমাদেরকে জানিয়ে দিতে পারেন। যারা ফেসবুক লাইভে দেখছেন তাদেরকে অনুরোধ করব প্রত্যেকে একটি করে শেয়ার করবেন ভূতবেলা, যাতে করে খুব বেশি মানুষের কাছে আমরা পৌঁছতে পারি এবং চমৎকার চমৎকার ঘটনা আপনাদেরকে উপহার দিতে পারি। তো এই মুহূর্তে দেখতে পাচ্ছি অনেকেই আছেন। একদম শুরুতে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন খন্দকার মেহেদী হাসান মানু। উনি লিখেছেন শুরুতেই যুক্ত হয়ে গেলাম ঢাকা থেকে শুনছি। ধন্যবাদ ভাইয়া যুক্ত হওয়ার জন্য। শোয়েব ইসলাম ছিলেন আমাদের সাথে। এরপর ছিলেন আমাদের সাথে রাসেল মিয়া, লিখেছেন ময়মনসিংহ থেকে রাসেল সরকার। থ্যাংক ইউ সো মাচ রাসেল ভাই আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। শোয়েব ছিলেন আমাদের সাথে আবারও পূর্বপাড়া থেকে, শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন বলে জানিয়েছেন খন্দকার মেহেদী হাসান মানু। এরপর আমাদের সাথে রেজওয়ানা ছিলেন, সালাম জানিয়েছেন। ওয়ালাইকুম সালাম। রাফি ছিলেন আমাদের সাথে। ভাই কেমন আছেন? অনেকদিন পর যুক্ত হলাম শাপলা মিল থেকে। কুমিরপুর থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন আব্দুল হাদি। উনি লিখেছেন ভাই আমি যুক্ত হয়ে গেলাম কুমিরপুর বাজার থেকে। সাগর রহমান লিখেছেন ভাই আজকে প্রথমে যুক্ত হয়ে গেলাম তালতলা খেয়াঘাট থেকে। শুভকামনা আপনার জন্য। এরপর দেখতে পাচ্ছি আমাদের সাথে যুক্ত হয়েছেন মাসুদ। বৃষ্টি লিখেছেন আমাদেরকে আমার মামা তো ভাই তৌসিদ আর রবিন মিলে শুনছি হসপিটাল বালুয়া থেকে। বৃষ্টি ছিলেন আমাদের সাথে। লিখেছেন আমাদেরকে জয়া চৌধুরী, হাই ভাইয়া। লিখেছেন আমাদেরকে লুৎফুল আনোয়ার ভাই আমাদের সাথে যুক্ত আছেন কক্সেস বাজার থেকে। লিখেছেন আমাদেরকে তোমার কণ্ঠে ভূতের ইমেলগুলো শুনতে প্রতি বৃহস্পতিবার অপেক্ষা করে থাকি। থ্যাংক ইউ সো মাচ। লুৎফুল আনোয়ার ভাই লিখেছেন আমাদেরকে প্রতি বৃহস্পতিবার অধীর আগ্রহে বসে থাকি চট্টগ্রাম থেকে ভূতবেলা শোনার জন্য। আচ্ছা, আমি কিছুক্ষণ আগে অ্যাড্রেস করে দিলাম কক্সেস বাজার। তো আনোয়ার ভাই আরেকবার একটু আমাদেরকে জানিয়ে দেবেন যে আপনি এই মুহূর্তে কোথায় আছেন। লিখেছেন আমাদেরকে প্রশান্ত অধিকারী, মনিরামপুর যশোর থেকে চলে এলাম। থ্যাংক ইউ সো মাচ প্রশান্ত অধিকারী আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। জুবাইদা জান্নাত আতিকা ছিলেন আমাদের সাথে। আতিকা বলছে তুলসীঘাট থেকে। লিখেছেন আমাদেরকে মাসুদ। শরীফা আক্তার ছিলেন আমাদের সাথে, শহীফা লিখেছেন রঘুনাথপুর রামচন্দ্রপুর থেকে শুনছি। আমাদের সাথে আলিফ চৌধুরী ছিলেন। রাদিয়া বিনতে রাফা ছিলেন আমাদের সাথে। ইমেলটি অনেক চমৎকার ছিল। সিমন মিয়া ছিলেন আমাদের সাথে। একদিন ভূতবেলার প্রযোজক কৃষ্ণকমল দাদাকে দেখতে চাই। জি অবশ্যই, দাদাকে আমরা কোনো এক স্পেশাল এপিসোডে নিয়ে আসবো। লিজা লিখেছিলেন আমাদেরকে সালাম ভাইয়া, জল ঢাকা থেকে শুনছি। আমার পুরো ফ্যামিলি এসকে সিন থেকে শুনছে, চালিয়ে যান, সাথে আছে। থ্যাংক ইউ সো মাচ লিজা ইসলাম, আপনি শুনছিলেন আমাদেরকে এবং আপনার পরিবারের সবার জন্য শুভকামনা। লিখেছেন আমাদেরকে পোড়াবাড়ি থেকে হাসানুর আহমেদ নিলয়। লিখেছেন আমাদেরকে জিহাদ। সিয়াম ছিলেন আমাদের সাথে। সিয়াম লিখেছেন ভাই আমি আগে ফোনে শুনতাম, আমার ছোট ভাই একসাথে মিলে শুনছি এখন। মেজবাউল হক ছিলেন আমাদের সাথে। আসসালামু আলাইকুম বন্ধু রাতুল, কেমন আছো? আমার খুব কাছের একজন বন্ধু, আমার খুব ক্লোজ একটা ফ্রেন্ড, দুইটাই একই অর্থ দাঁড়ায়। মেজবা শুনছে আমাদেরকে। মেজবা তোমার জন্য অনেক অনেক ভালোবাসা রইল বন্ধু। লিখেছেন আমাদেরকে জিহাদ রহমান, আমার নামটা বলেন। জিহাদ আপনার নাম বলে ফেলেছি। জিহাদুল ইসলাম বরকত ভাই সালাম জানিয়েছেন। ওয়ালাইকুম সালাম, ইমেলটি চমৎকার ছিল ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ যুক্ত হওয়ার জন্য। আর
বহুদিন আপনাকে মিস করছি, আপনার লেখা মিস করছি এবং আপনাকে মিস করছি। লিখেছেন আমাদেরকে জিহাদ রহমান, আবারও সাজ্জাদ লিখেছেন আমাদেরকে, হাই ভাইয়া, আই এম ফ্রম গাইবান্ধা নিউ ব্রিজ, কেমন আছেন আপনি? অনেক ভালো আছি। নয়ন সরকার ভাই ছিলেন আমাদের সাথে চন্দিয়া থেকে, উনি 11টা পর্যন্ত থাকবেন বলে জানিয়েছেন। রিগান আহমেদ লিখেছেন কঞ্চিপাড়া থেকে। এম আর এ সোয়া ছিলেন, শাহাদুলকে কিছুক্ষণ আগে দেখলাম পার্কের দক্ষিণ পাশের রাস্তাটায়। জি জি জি, শাহাদুল কিছুক্ষণ আগে সেখানে ছিল এবং এখন এখানে আছে। প্রোগ্রাম খুব সুন্দর হচ্ছে। নীলা ছিলেন আমাদের সাথে, হাই ভাইয়া, হ্যালো। লিখেছেন আমাদেরকে আব্দুল কালাম। সাব্বির লিখেছেন নামাজ পড়ে এসে যুক্ত হলাম, 3দহ থেকে শুনছি। আমাদেরকে মেঘনমুর থেকে শুনছিল জিহাদ। মোবাসির আহমেদ ছিলেন আমাদের সাথে, যুক্ত হলাম শাপলা মিল থেকে। ইমেলটি ভয় লেগেছে, পুরো সময় সাথে আছি। কাউসার আহমেদ ছিলেন আমাদের সাথে। ভাই গত সপ্তাহে অনেক মিস করেছি আপনাকে। কেন, গত সপ্তাহে তো আমি ছিলাম, তার আগের সপ্তাহে ছিলাম না। ইভা লিখেছেন আমাদেরকে, সালাম জানিয়েছেন, ওয়ালাইকুম সালাম। লিখেছিলেন আমাদেরকে কৃষ্ণকমল দাদার কাছ থেকে ভৌতিক গল্প শুনতে চাই আজকে। ইভা লিখেছেন সাথে আছি আপনার। হারুরা জিন ছিলেন, হাই ভাইয়া, যুক্ত হলাম। সে সাথে আরও অনেকেই যুক্ত হচ্ছেন। শ্বেতা রানী আমাদের সাথে ছিলেন, উনি লিখেছেন, হাই ভাই, কেমন আছেন? আমি বাদিয়াখালী থেকে শুনছি। জিহাদ আমাদের সাথে ছিলেন আবারও। জয়া চৌধুরী লিখেছেন, ভাই খুব ভালো হচ্ছে, চালিয়ে যান। গড়দিঘি থেকে আমাদেরকে লিখেছেন একজন। লুৎফুল আনোয়ার ভাই আমাদেরকে লিখেছেন, আমার হোম ডিস্ট্রিক্ট কক্সবাজার, কর্মক্ষেত্রে চট্টগ্রাম থাকি, তাই সবসময় চট্টগ্রাম থেকে শুনি, আবার কক্সবাজার গেলে কক্সবাজার থেকে শুনি। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আর যারা যারা যুক্ত হচ্ছিলেন, মেজবা লিখেছে আবারও যে ভালোবাসা নিয়ে বন্ধু, তোমার জন্য অনেক অনেক ভালোবাসা লিখেছেন। এরপর আমাদেরকে নীরব চন্দ্র, বাপ্পা মজুমদারের আচ্ছা আচ্ছা গান শুনতে চেয়েছেন। আচ্ছা বন্ধু, আপনি ভুল অনুষ্ঠানে ভুল কমেন্ট করেছেন। এটি চলছে ভৌতিক ঘটনা অবলম্বনে অনুষ্ঠান ভূতবেলা, এখানে শুধুমাত্র ভৌতিক ঘটনা শোনানো হয়। আর আপনি যদি গান শুনতে চান তবে সেক্ষেত্রে আমাদের তথ্য বিনোদনমূলক লাইভ অনুষ্ঠানগুলোতে কমেন্ট করতে পারেন। আসমাউল হোসনা সীমা ছিলেন আমাদের সাথে। সাব্বির হোসেন লিখেছেন, আগে বন্ধুদের সাথে শুনতাম, অনেক ভালো লাগতো দিনগুলো। লিখেছেন আমাদেরকে মশিউর রহমান জেপি, কাতার থেকে দেখছেন আমাদেরকে। সাগর সরকার ছিলেন আমাদের সাথে, আরও অনেকেই ছিলেন। সাগর সরকার ভাই গাজীপুর থেকে আমাদেরকে দেখছেন। যারা দেশ এবং দেশের বাইরে থেকে শুনছেন প্রত্যেকের জন্য অনেক অনেক ভালোবাসা। তো আমি এই মুহূর্তে আর কোনো কথা বাড়াবো না, সরাসরি চলে যাব আমাদের স্টুডিওতে থাকা একজন অতিথির কাছে। উনি একজন বিশেষ মানুষ, আনারুল ভাই, ওনার কাছে চলে যাব। উনি ভূতবেলার একজন ভক্ত, সেই সাথে একজন স্টোরি টেলার। আজকে আনারুল ভাই আমাদের সাথে আমাদের স্টুডিওতে আছেন। আমি ভাইয়ের কাছে চলে যাচ্ছি। ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাইয়া? আচ্ছা, সাউন্ড হ্যালো হ্যালো জি, আনারুল ভাই আপনার পরিচয় দিয়ে শুরু করুন। আমার নাম মোহাম্মদ আনারুল মিয়া, গাইবান্ধা ব্রিজ রোড বাসা। আমি পৌরসভায়, গাইবান্ধা পৌরসভায় জব করি। ধন্যবাদ রাতুল ভাইকে, ধন্যবাদ রেডিও সারাবেলা 98.8 FM-কে আমাকে আবার সুযোগ দেওয়ার জন্য ভূত মেলাতে। ধন্যবাদ শ্রোতা যারা দেখতেছেন লাইভ, সরাসরি লাইভ, তাদেরকেও ধন্যবাদ। জি, বিষয়টা হচ্ছিল কি, 2001 সালের ঘটনা। ওকে, এটা হলো পুলবন্দি ব্রিজ। আচ্ছা, গাইবান্ধা পুলবন্দি ব্রিজ। জি, আনুমানিক রাত 8টার ওইদিকে হবে। তখন যানবাহন একদম কম, আমরা ভ্যানে যাতায়াত করতাম। আচ্ছা, আমরা রেল স্টেশন থেকে উঠছি রেস্কায়, পুরাতন ব্রিজে নামবো, পুরাতন ব্রিজের বাজারের ওখান থেকে আবার ভ্যানে চড়ো। ভ্যানের থেকে বালাসিঘাট নেবে হলো 5 টাকা, 5 টাকা থেকে 60 টাকা নেয় ভাড়া। তা আমরা উঠলাম, স্টেশন থেকে আসি বাজারের মোড়ে নামলাম, নামিয়ে ভ্যানে চললাম। বললাম যে আমরা বালাসি যাব। কয় কি নৌকা ধরবেন? না, এমনি বেড়াতে যাব আমরা। কয় 60 টাকা করে ভাড়া। তাই বললাম কাকা 5 টাকা করে না ভাড়া? কয় না, 60 টাকা ভাড়া। উঠলাম, ওঠার পরেতে রাতের বেলা তো 2 টাকা একটু বেশি, 2-1 টাকা বেশি নিচ্ছে। গেলাম, 60 টাকা দিয়ে গেলাম। বালাসির যাই নেই, একাডেমির কাছাকাছি গেছি আর কি।
ওখানে দেখলাম বহুত লোকজন পালা, প্রায় হুম হুম 9টার মতোই আর কি বাজে, 20-30 জন লোক, মুরব্বী লোক পালা। হুম হুম তা আমি ভ্যানালোক বললাম, কাকা একটু দাঁড়ান দেখি কি হয়েছে এখানে। কয় না বাবা, এখানে দাঁড়া যাবে না, এখানে দুর্ঘটনা হয়েছে, এখানে দাঁড়ান যাবে না। তাই বললাম কাকা দাঁড়ান দেখি একটু কি হয়েছে। ভ্যানাল অবশ্য দাঁড়ালো। তা আমি আমার এক ফ্রেন্ড, ওর ঢাকায় এখন থাকে, রতন নাম, জি তো আবার ভয় করতেছে, কয় দোস্ত ওখানে নামার দরকার নাই, আমরা যাই। তাই আমরা যাবই তো, একটু দেখি হুম কি কাহিনীটা কি। তো দেখলাম লোকজন জিজ্ঞেস করতেছে কাকা কি হয়েছে। কয় বাবা এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। কিভাবে হলো? কয় বাবা একটা মোটরসাইকেল আসিয়ে দ্রুতভাবে হুম হুম মারি দিয়ে চলে গেছে। তাই বলে না কি হাসপাতাল কি নেন নাই? কয় না এখানেই তো মারা গেছে, উনি দেখতেছেন ডেড বডি। হুম হুম আমি বললাম ঠিক আছে, প্রশাসনকে খবর দেন। কয় কে রিস্ক নিবে? তাই বললাম একজন অসুস্থ লোক এখানে অ্যাক্সিডেন্টে মারা গেছে, আপনারা থানাতে জানান, নাইলে ইউনিয়ন পরিষদে জানান। তো কয় বাবা এগুলা কেউ মাথা নাড়বে না, অযথা খালি আপনি একটু পেন দিয়ে না, আপনারা যেখানে যাচ্ছেন যান। হুম আমি ঠিক আছে কাকা আমরা যাচ্ছি। ফস করে একজন ভদ্রলোক পেছন থেকে আমাদের ডাক দিল, হুম বাবা কই যাচ্ছ তোমরা? আমি বললাম কাকা আমরা বালাসি যাও। কয় একটু দাঁড়াও, হুম তোমরা তো ছেলেবেলে মানুষ, তোমরা তো একটু বোঝো, আমরা তো বয়স্ক লোক, এখন কিভাবে কি করবো বলো দেখি। জি তাই আমার দোস্ত করলাম, দোস্ত তোর যদি তারা থাকে তুই চলে যা, যায় আয় আমি এখানেই আছি। কয় না যাওয়া যাবে না, তোকে ছাড়া যাবো না আমি। হুম হুম তাই বললাম ঠিক আছে তুই এখানে দাঁড়া, আমি ওনাদের সাথে একটু কথা বলি। হুম তো যায়া দুজন মুরব্বীর সঙ্গে নিলাম, নেওয়ার পরে বললাম কাকা একটু ওনার ফেসটা দেখি একটু। হুম কাপড়টা সরানির সাথেই ওনার ফেসটা দেখার সাথে সাথেই আমার শরীর একদম শিংড়ি উঠল। এমন অবস্থা, মানে ডান পাক্কার চোখটা একদম মনে করেন যে ছেঁচড়ি যায়, একদম বের হয়ে আছে, আর মাথা দিয়ে যে ব্লাড, প্রচন্ড ব্লাড একবারে মজগর এখানে একদম জমে আছে। তাই বললাম কাকা আপনাদের চেয়ারম্যান মেম্বারের নাম্বার নাই? তো একজন বললো ভাই আছে। তাই বললাম দেন তো ভাই, একটু ফোন দেন তো, মেম্বার হোক চেয়ারম্যান হোক একটু ফোন দেন। আর এনার কি আশপাশে এনার পরিচিত কেউ চেনে না কে? তো আর একজন মুরব্বী লোক আসে বললো বাবা আমাদের পাশের গ্রামে এই ছেলের বাসা, উনি কি করে? বাবা একটু উনি মাছের ব্যবসা করে, বালাসি থেকে মাছ নিয়ে এসে পুরাতন বাজার বিক্রি করে। ঠিক আছে এনার ফ্যামিলিকে বলেন ডাক দেন। ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে মেম্বারকে ফোন দিল, মেম্বার আসলো। আসার পরে বলতেছে এনার গার্জিয়ান লাগবে, এনাকে তো পোস্টমর্টম করতে হবে, পুলিশের কাছে দিতে হবে। আমি বললাম আগে দেখেন গার্জিয়ানকে ডাকেন। তাই মেম্বার বললো আপনাদের বাসা কোথায়? আমরা বললাম আমাদের বাসা শহরেই। কয় এখানে? আমরা বললাম এখানে আত্মীয়র বাসা যাবো একটু দাওয়াত খেতে। কয় এত রাত্রে? বললাম না আমরা আসছি অনেকক্ষণ আগে, 8টার দিকে, এই সামনেই যাও। তো যাতেই দেখি এই অবস্থা। কয় ভাই তাহলে আমাকে একটু হেল্প করেন আপনি। ঠিক আছে, আপনার জন্য আমার হেল্পের উপকারের কাজে লাগে, চলেন। তো 2-3 জন লাশটা ধরতেছে, আবার ধরতেছে না, ভয় করতেছে। 3 নম্বর করলো কি, আমাদের গাইবান্ধায় থেকে 2টা সুইপার নিল। আচ্ছা সুইপার নিল, নেওয়ার পরে ফোন করে ডাক দিল চেয়ারম্যানের দ্বারায়। চেয়ারম্যান আবার বোর্ডঘর থেকে ওনাদের খবর দিয়ে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে এখন ওনারাও নিতে ভয় করতেছে। কয় দাদা আমরা তো এটা পারবো না, লাশের অবস্থা তো প্রচন্ড খারাপ, জি 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 আমাদেরকেও দেখতে ভয় লাগতেছে। আমরা বললাম যে আপনারাই যদি না নেন তাহলে আমরা কিভাবে নেব? তখন হুট করে পেছন থেকে এক মুরব্বী লোক আসিয়ে বলতেছে তোমার দিয়ে সবকিছু করা হয়, আর তোমরা যদি না পাও ধরো কি হয়েছে দেখি। এই মুরব্বী লোক ধরতে যায়, ওনার ফেসটা দেখে মুরব্বী লোক ওখানে পড়ে গেল। তখন মেম্বার বলতেছে যে এখন এনাকেই নেই না এনাকেই সরাই। তাহলে মুরব্বীকে আগে সরাইয়া পানি দাও, যে কোনো একটা দোকানে নিয়ে যে পানি দাও। আবার ওই সুইপাত সহকারে আমরা সহকারে লাশটা তালাই নিয়ে এসে মোড়ালাম। মোড়েয়া
মাথাটা সহকারে তালাইটা বাঁধিলাম, বাঁধার পরে পুলিশ আসলো, আসার পরে বলতেছে লাস্ট নামাও। নামার পর আমরা দেখি কি অবস্থা। পুলিশ আসি দেখলো, দেখার পরে বলতেছে যে আপনারা কি মামলা করবেন? মামলা কার দ্বারা করবো, গাড়িওয়ালাকে পাইনি, মামলা করি কি হয়? তাহলে লাশ পোস্টমর্টম করতে হবে। এনার সঙ্গে কে ছিল শুরুর থেকে? তা আমি আবার বললাম মেম্বার সাহেব ছিল, আর গণ্যমান্য ব্যক্তি ছিল এলাকার। তাহলে আমাদের সাথে যেতে হবে আপনাদের দুইজনার, আচ্ছা, মেম্বার আর আপনাকে যেতে হবে। তাই না, আমরা এখানে তো দাওয়াত খেতে যাবো, তা আমি তো আর যেতে পারবো না। কয় না ভাই আপনাকে যেতেই হবে, যেহেতু আপনি শুরু থেকে ছিলেন, বিষয়টা জানেন কিভাবে কি হলো, আপনাকে তো একটু দেখতে হবে, আবার লিখতে হবে, থানায় যেতে হবে, থানায় থেকে আবার চাক ঘরে আসতে হবে। আমি বললাম যে যা করেন করেন, আমাকে আবার চাক ঘরের ওখানে নিয়েন না, আমি আবার ভয় করি বেশি। জি, আচ্ছা। কয় না সমস্যা নাই, আপনি চলেন। লাশের সঙ্গে আমার ফ্রেন্ডকে সঙ্গে আর গেলাম না ওইদিকে দাওয়াত খেতে, আবার ব্যাগ হলাম। ব্যাগ হওয়ার পরে তখন তো আর প্রশাসন গাড়ি নিয়ে বেড়ায় না, মোটর সাইকেল নিয়ে বেড়ায়। দুইজনা দুটো মোটর সাইকেলে আমরা চললাম। চলার পরে থানায় আসলো, থানায় নিয়ে আসিয়ে গাছ বাগানে ওখানে লাশ রাখলো। রাখার পরে আমরা থানার ভেতরে গেলাম, কাগজপাতি সব লেখালেখি হলো। ইনচার্জ সাহেব বললো যে ওনাকে পোস্টমর্টম করার জন্য নিয়ে যাও। তখন তো আমাদের পোস্টমর্টমের হলো উলবন্দিতে, ওখানে চাক ঘোরাঘর। জি জি। তখন আর হাসপাতালে নেই। আচ্ছা, মানে তখন সদর হাসপাতালে ছিল? সদর হাসপাতালে ছিল না, তখন আমাদের পুলবন্দি চাক ঘরে ছিল। ওখানে গেলাম, যা দেখি যে অবস্থা, একটা লাশ তো চাক করতেইছে, মানে ফাঁক দিয়ে দেখি, মানে দেখি নিজেকে আতঙ্ক লাগতেছে, কি অবস্থা, কিভাবে চাক করে। তো ওই লোককে আবার শোতালো, শোতেয়া এমনভাবে চাক করলো, মানে আমি নিজেই ওখানে এমন হতেছে যে পড়ে যাচ্ছি, তারপরেও শক্তির বলে দেখতেছি। মানে বাটাল খুদ দিয়ে যেভাবে, মনে হয় বাটাল ঢুকিয়ে দিয়ে যেভাবে চাক করে, কাটতেছে, সিলাই করতেছে, বিশাল অবস্থা দেখি, যা ভয় লাগে। আবার আমি বললাম যে মেম্বার সাহেব এখানে আমার থাকা যাবে না, আপনি যদি থাকেন আমি তাই। না না ভাই আমাকে ভয় লাগতেছে, ভাই আপনি থাকেন। বললাম এই অবস্থা আবার থাকে নাকি? দেখুন তো কিভাবে চাক করতেছে, কিভাবে ফাটাতেছে, কিভাবে সিলাই করতেছে, চিন্তা করা যায়? তার মেম্বার বললো ভাই আর 10-15 মিনিট থাকেন, চেক করা হলেই আমার লাশটা নিয়ে চলে যাও, তাদের আত্মীয় স্বজনের হাতে বুঝে দেবো। এক দারোগা আসি বললো কয় ভাই সময় নেই, বেশিক্ষণ লাগবে না, 10 মিনিট লাগবে। এরকম না, ওইভাবে থাকা যাবে না তো, যে অবস্থা যেভাবে চাক করতেছে। তো দেখলাম কপালটা ফাটেয়া যেভাবে সিলাই করতেছে, ইস! আমি বললাম মানুষকে এইভাবে কি করে? আবার চিন্তা করলাম না। তারপর আবার মেম্বার বললাম মেম্বার সাহেব আমার থাকা যাবে না, আমি যাই, আমার ফ্রেন্ডটা ওখানে একলা একলা আছে থানায়, ও আবার বেশি রাত হলে সমস্যা হয়। রাত বাজে প্রায় 11:15 ভিতরে। তো চাক করা হলো, হওয়ার পরে লাশ দিয়ে সমানে ব্লাড পড়তেছে, এমন অবস্থা। যে লোক দুটো চাক করতেছে সেই লোক দুটো দেখলেই চাক করার থেকে আরো বেশি ভয় লাগতেছে। হাতে গ্লোভস, তারপরে মনে যেভাবে ধরতেছে, চকটা দিয়ে ফেলাচ্ছে, মারতেছে, কাটতেছে, মানে বিশাল অবস্থা। আমি বললাম যে না, আমার হাত পাও শিঙে যাচ্ছে, এখানে থাকা যাবে না। ওখান থেকে বের হলাম, বের হয়ে রাস্তায় আসলাম। রাস্তায় আসিয়ে চার দোকান একটা দেখলাম, দেখি চার দোকান সব, রাস্তাঘাট সব দোকানপাট বদ্ধ। তো এখন বাধ্যগতভাবে মেম্বার সাহেব করলাম, মেম্বার সাহেব আপনার গাড়িটা নেন, একটু ব্রিজের দিকে যাই, পুরাতন বাজার ওই দিকে যাই, যা একটু চা খাই, শরীরের কন্ডিশন খুব খারাপ। তখন এক এসআই আসি, দারোগা আসি বলতেছে কয় ভাই আম্মু যাবো, এই তো 10 মিনিট হয়েছে, আর 5-7 মিনিট লাগবে। তো ওই কথাকে আবার দারোগা সাহেব ঢুকলো গেটে, মানে টিনের বেড়া তো, তেমন একটা গেট ভালো না। তা যা ডাক দেওয়ার সাথে বের হয়ে আসলো, ডাক্তার চাক করার লোক বের হয়ে আসলো, কয় কাগজপাতি দেন, কাগজপাতি দিয়ে আপনারা লাশ নিয়ে যান। পরে ওই দারোগা সাহেব কাগজপাতি দিল, ওই চাক করার লোকটা আবার সিগনেচার দিল, দেওয়ার পরে কাগজপাতি ওনার কাছে বুঝি টুঝি নিয়ে লাশ সহকারে আবার থানায় গেলাম আমরা। থানায় যাওয়ার পরে আমার ওই মেম্বার সব থানার গেটে যাওয়া আর গেটের সামনে পড়ে যাওয়া,
তা আমি বললাম যে মেম্বার সাহেব কি হয়েছে? না, কোনো ঘুষ জ্ঞান নাই। আবার দারোগা সাহেব বলতেছে, ও মেম্বার সাহেব ওঠেন না, কি হয়েছে? ওঠে না। তারপর দেখি আর এক জ্বালা, পরে দেখি ওই অভিভাবকের আসিয়া বসে আছে ওখানে। আমরা বললাম যে তার মেম্বার সাহেবের তো অবস্থা খারাপ, এনাকে এখন বাঁচাবে কিভাবে? উনি তো ওগুলো দেখিয়ে পুরো হাট পেল, কাটাকাটি দেখিয়ে, তারপর ফাটাফাটির মাথা কপাল ফাটা, এইটা ফাটা। তো যাই হোক, এখন মেম্বার সাহেবকে নেন, হাসপাতালে নেন, আর আপনারা লাশ নিয়ে চলে যান। কয় বাবা আমরা তো যাবার বাবা ওনার সাথে, তুমিও একটু সাথে চলো। তা দারোগা সাহেব বললো, কয় যান ভাই, আপনি একটু যতই শুরু থেকে যখন হেল্প করছেন, লাশটার সঙ্গে আপনার ওনার ফ্যামিলির সঙ্গে যান। তো লাশটা ভ্যানে তুললো, তোলার পরে ভ্যান নিয়ে যাচ্ছে। আমরা ফির রিক্সাতে যাচ্ছি, 5 চালিত রিক্সা, 2টো রিক্সা নিয়ে আমরা রিজার্ভ করে নিয়ে চলে গেলাম। যে জায়গায় ঘটনাটা, ওই জায়গায় যায় আবার ভ্যানটা ব্রেক খেলো। যে জায়গায় ঘটনাটা হয়েছে ওই জায়গাটা যায় ভ্যানটা ব্রেক খেলো। খাওয়ার পরে যে ব্যক্তিটা লাশ উবায়, সে তো পুরো অবার, মানে ওরা তো নেশাগ্রস্ত, নেশা না খেলে তো ওরা নিয়ে যেতে পারবে না। তা তুমুল অবস্থা। আমরা আবার মাঝামাঝি, আমি আবার সবার পেছনে, আমার রিক্সাটা সবার পেছনে। তো ওই ভ্যানটা আটকে গেছে। আটটা যাওয়ার পরে ওই ভ্যানের ড্রাইভার বলতেছে, কি রে ভাই কি হয়েছে? এখান থেকেই তো নিয়ে গেলাম লাশ, আবার এখানেই যদি ব্রেক দিস তা কিভাবে হবে? তো ভ্যানালা আবার ওভাবে কথাবার্তা বলার পরে ভ্যানালা দূর থেকে দেখে একটা শ্যামা আসতেছে, কালো শ্যামা আসতেছে। তো ভ্যানালা দেখে বলতেছে, বাবা আমার তো কিছু করি লাভ নাই, আমি তো আমার পেটের দেয় লাশ উবাই। তখন যে ব্যক্তিটাকে তোমরা খাইছো ওই ব্যক্তিটাকে তো আমি নিয়ে যাচ্ছি, তা আমার ক্ষতি করি লাভ কি? তো ভ্যানালা দেখতে ভ্যানালা আস্তে আস্তে ভ্যান থেকে সরে আসতেছে। আমরা আবার ভ্যানটা ওভারটেক করে সামনে গেছি। পেছনে তো আর লক্ষ্য করি নাই যে ভ্যানালা আমার সাথে আসতেছে কি না আসতেছে। কিছুক্ষণ আগে যা দেখি আমাদের ভ্যানালাও নাই, ভ্যানও নাই। আচ্ছা, আবার ব্যাগ হলাম। ব্যাগ হওয়ার পরে দেখি যে জায়গায় লাশটা একটিসিং করে পড়েছিল সেই জায়গাতে যায় আবার লাশটা শুয়ে আছে। ভ্যানের জায়গাতে আছে, লাশটা ওই জায়গায় শুয়ে আছে। আবার ওই ভ্যানালাক ডাক দিলাম, চাচা ওঠেন। কয় বাবা কি হয়েছে আমার? এগুলো কি আপনার না লাশ নিয়ে এলেন? সে লাশ কই? কয় বাবা এখানে কি যেন একটা কালা শ্যামা দেখলাম। শ্যামা দেখার ফলে কি যেন বললো, আমি আর বুঝতে পারিনি। তাই বললাম, বুঝতে পারেন নাই মানে? লাশ আপনার ভ্যানে, আপনি গাড়ি চালা যাচ্ছেন, আপনার বাড়ি চোখের সামনে শ্যামা আসলো আর আপনি বলতে পারলেন না? কয় না বাবা আর কিছু বলতে পারলাম না। বললাম ওই দেখেন আপনার লাশ যেখানে পরে একটিসিং হয়ে পড়েছিল সেখানেই আছে। তারপর উনি আবার একলাই তুললো লাশটা, তুলিয়ে ভ্যানে তুলে নিয়ে উনি আবার থেকে বিড়ি ধরানোর পরে উনি আস্তে আস্তে যাচ্ছে মাঝখানে, মানে আর কিছুক্ষণ গেলে ওনার বাড়ি পাবো। তা ভ্যানওয়ালা বলতেছে, কয় বাবা আমি আর নিয়ে যেতে পারতেছি না, আমাকে আমার পা আটটি যাচ্ছে। তাই বললাম, চাচা সমস্যা নাই, আপনি বিড়ি লাগান। তা বিড়ি লাগাইলে আগুন দেখলে আর আসবে না। আপনি যেটা মনে করতেছেন সেটা না, হয়তো ওনার আত্মাটা একটু ঘোরাঘুরি করতেছেই। গেল উনি বিড়ি একটার পর একটা বিড়ি লাগাতে ওনার বাড়ির সামনে গেলাম। যা দেখি প্রচণ্ড লোকজন, মহিলা মানুষ দাঁড়িয়ে আছে। তো উনি আবার লাশটা বের করে দিল। এলাকার লোক বলতেছে, রাত্রে মাটি দেন, এনাকে আর রাত করার দরকার নেই। তখন কেউ আর মনে করেন যে কাছে যাবার চাচ্ছে না। তখন ওনার ওই মুখটা দেখি, তাই আমি বললাম ওনার মুখ দেখলে কেউ আর ঘুমাইতে পারবেন না। আচ্ছা, যারা মুখ সাহস আছে তারা আসেন এখানে, আর যাদের সাহস নেই তারা এখানে আসেন না, অযথা খালি অসুস্থ হয়ে পড়ে থাকবেন। আচ্ছা। তো একজন মহিলা সাহস করে আসলো। আসার পরে তখন মহিলা এক মহিলা আসি বলার পরে বলতেছে, বাবা আমি একটু দেখি। তা আমি আবার ওই লোকের লাশের ভাইকে বললাম যে, ভাই আপনি একটু খোলেন তো, খুলিয়ে ওনাকে একটু দেখান। কয় না ভাই আমি মরে গেলেও না ওটা খুলবো না, মাথা খারাপ আপনার। তাহলে কে খুলবে বলেন?
কয় ভাই ওই ভ্যানালাকে বলেন, ভ্যানালাই খুলবে আলা। তা আমি ভ্যানালাকে ডাক দিলাম, কাকা এদিকে আসেন, একটু খুলি দেখান তো ওই মহিলাগুলো। তো মহিলাগুলো খুলি দেখার সাথে সাথে একটা মহিলা ওখানে পড়ে গেছে। আচ্ছা। কপালটা ফাটা দেখছে, তো ফাটা দেখছে, চারপাশে সিলেইটা দেখার পরে একটু আশ্চর্য বেশি। তারপরে ডান পাশের চোখটা একটু ডিস্টার্ব, একদম উঠে গেছে প্রায়, এইরকম অবস্থা ডান পাশের চোখটা। তো দেখার পরে ওই মহিলাটা পড়ে গেল, পড়ে যাওয়ার পরে এখন মহিলাকে নিয়ে টানাটানি। তারপরে গ্রামের মুরব্বীরা এলো, মেম্বার সাহেব বললো কি করবেন এখন, আপনাদের লাশ আপনারা নেন, আমরা চলে গেলাম। তো ওই যে আমরা থুয়ে আসলাম ওখান থেকে, তারপরে যে ওখানে আর কি হলো, আর ওটার ওখান থেকে চলে আসলাম, মহিলাও তো পড়ে গেল, আমরা লাশ বুঝি দিয়ে তারপর চলে আসলাম ওখান থেকে। এই ছিল আপনার ঘটনা। আনোয়ারুল ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। খুব চমৎকার একটা ঘটনা আমরা শুনলাম, অদ্ভুত রকমের একটা ঘটনা এটি। তো আপনারা যে যেখান থেকে এই মুহূর্তে আমাদেরকে শুনছেন এবং দেখছেন, আপনাদেরকে জানাতে চাই এবং আপনাদের কাছে জানতে চাই যে এই ঘটনাটি আপনাদের কাছে কেমন লেগেছে, এবং এই ধরনের ঘটনা যদি আপনার কাছেও থেকে থাকে বা আপনি জানেন এরকম ঘটনা, তাহলে কিন্তু আমাদেরকে লিখে পাঠিয়ে দিতে পারেন। আপনি যদি সরাসরি স্টুডিওতে এসে শেয়ার করতে চান, সেটা খুব ভালো কথা। যদি আপনি গাইবান্ধার বাইরে থেকে আমাদেরকে শোনেন, সেক্ষেত্রে আপনার ঘটনা আমাদেরকে লিখে পাঠিয়ে দিতে পারেন। আমাদের মেল অ্যাড্রেসটি হচ্ছে bhoot.sarabelar@gmail.com। অনেকক্ষণ থেকেই ঘটনা শুনছিলাম, এবার জানবার পালা কার কাছে কেমন লাগছে এই আজকের আয়োজন, বা কীরকম ঘটনা আপনারা শুনতে চাচ্ছেন। ও আমি আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে দিতে চাই, আমার হাতে এবার একটি ভয়ঙ্কর রকমের একটি ঘটনা রয়েছে, এবং ঘটনাটি বেশ বিশাল বড়। আমি আসলে গত সপ্তাহ থেকে ঘটনাটি অর্ধেক করে পড়ছিলাম। গত সপ্তাহে পড়ার কথা ছিল, আমাদেরকে এই ঘটনাটি পাঠিয়েছিলেন তানভীর প্রধান চৌরাস্তা থেকে। তো ওনার ঘটনাটি আমি কিছুক্ষণ পর আপনাদেরকে পড়ে শোনাবো। এটি একটি জিনের ঘটনা হতে চলেছে। যারা যারা আমাদেরকে দেখছেন এবং শুনছেন, আর একটু জেকে বসুন। সাব্বির লিখেছেন আমাদেরকে, সাদাত হোসেন সাব্বির, ঢাকা থেকে শুনছি। এরপর দেখতে পাচ্ছি রিয়ন মিয়া ছিলেন আমাদের সাথে, চুনিয়াকান্দি থেকে ছিলেন আমাদের সাথে, মারুফ জান্নাত ছিলেন আমাদের সাথে, অন্তর লিখেছেন ফুলছড়ি থেকে, কাতলামারি থেকে, নুরে আজম, নীরব ছিলেন আমাদের সাথে, রাতুল ভাইয়া ঢাকা থেকে দেখছি লাইভ। নীরব, তোমার জন্য অনেক অনেক ভালোবাসা এবং শুভকামনা। ঈসা লিখেছেন আসসালামু আলাইকুম, আর যে পলাশ ছিলেন আমাদের সাথে, ভূতবেলা অনুষ্ঠানটি দেখলে বৃহস্পতিবারের কথা মনে হয়। আচ্ছা, আজকে কি শুক্রবার? আচ্ছা, আজকে বৃহস্পতিবার মানেই ভূতবেলা, উনি এমনটি বোঝাতে চেয়েছেন। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। সিদ্দিক, আর জি সিদ্দিক ছিলেন আমাদের সাথে, লিখেছেন সুন্দর হচ্ছে। মিজানুর ছিলেন আমাদের সাথে, পলাশবাড়ি থানা থেকে দেখছি। জয়া চৌধুরী লিখেছেন আমাদেরকে ডেভিড কোম্পানি পাড়া থেকে শুনছি। এমডি সাকিব ছিলেন আমাদের সাথে, রামচন্দ্রপুর সোনার পাড়া থেকে। আর যে পলাশ লিখেছেন ভূতের গল্প লিখে দিলে সম্পূর্ণটা কি পড়বেন? জি ভাইয়া, অবশ্যই। মানে ভৌতিক ঘটনা যারা লিখে পাঠান, ইমেল পাঠান, সবগুলো ঘটনায় আসলে পড়া হয়। আমি আসলে এতগুলো কমেন্ট পড়তে চাচ্ছি না, কারণ বিশাল বড় একটা মেইল আমার পড়তে হবে। তো আমি শুধু ছোট করে নামগুলো পড়তে চাই। দেখতে পাচ্ছি সোহাগ সরকার ছিলেন আমাদের সাথে, আতিকুর রহমান সরকার, নীলা ছিলেন আমাদের সাথে, ভয়ঙ্কর গল্প চাই, নয়ন সরকার ছিলেন, সাব্বির হোসেন ছিলেন, শোয়েব ছিলেন, রিফাত ছিলেন, শারমিন নাহার তিথি ছিলেন, শাহিদ ছিলেন, আব্দুল কালাম খন্দকার, মেহেদি হাসান মানু লিখেছেন আমাদেরকে, শাহেদ, রাফি, রবিন ছিলেন আমাদের সাথে, অন্ধকার জগতের রাজা, রুবেল রানা ছিলেন আমাদের সাথে, শোয়েব ছিলেন আবারও, নীলা লিখেছিলেন আবারও, নূর আলম ভাই ছিলেন অনেকদিন পর, উনি লিখেছিলেন আমাদেরকে, গোলাম রব্বানি, সেই সাথে আরিফুল ইসলাম ভাই শুনছিলেন গোপালগঞ্জ থেকে। ভূতবেলা শ্রোতারা কি আমার গল্প মিস করে? জি আরিফুল ভাই, আপনাকেই মিস করে। গত সপ্তাহে আপনার কথা বললাম। লিখেছিলেন আমাদেরকে মাহফুজ সরকার, লিখেছেন সাথে আছি থাকবো, সাদমান সাব্বির ছিলেন, এক্সাম দিলেন উনি, জানিয়েছেন বৃষ্টি ছিলেন আমাদের সাথে। তো থ্যাংক ইউ সো মাচ যারা যারা লিখেছিলেন। তো এই পর্যায়ে আমি আসলে আর কথা বাড়াবো না, খুব বিশাল বড় একটা মেইল আমি পড়তে যাচ্ছি, খুব ভয়ানক একটি মেইল। আপনারা শুনতে থাকুন, আমাদের সাথে থাকুন। ক্যামেরা করে দাও। with রাতুল, ভয়ের শুরু এখানে। আসসালামু আলাইকুম রাতুল ভাই। আজকে আমি যে
ঘটনাটি লিখছি, এটি আমার দ্বিতীয় ঘটনা। সবাইকে রেডিও সারাবেলায় স্বাগতম। এরপর উনি লিখেছেন, বেশি কথা বাড়তে চাচ্ছি না, তাহলে ঘটনাটা শুরু করা যাক। কেমন লাগবে যখন আপনি নিজেই নিজেকে দেখবেন আপনার চোখের সামনে? ঘড়িতে রাত 12টা। বন্ধুর বোনের বিয়ে শেষ করে একা একা বাসায় ফিরছিলাম। চারদিকে নীরবতা, দূর থেকে ভেসে আসছে শিয়াল আর কুকুরের ডাক। গ্রাম অঞ্চলে রাত 12টা মানে অনেক রাত। রাস্তাটা পুরো ফাঁকা। মোবাইলের লাইটটা জ্বালিয়ে হাঁটতে হাঁটতে হঠাৎ করে দেখা হলো রহিম চাচার সাথে। ওনার সাথে দেখা হওয়ায় চাচা আমাকে বললেন, কি ভাতিজা, এত রাতে কোথা থেকে ফিরলে? এই রাস্তাটা ভালো না, অনেকেই অনেক কিছু দেখে, এসব আমাকে চাচা বলছিলেন। এই রাস্তায় আমি বললাম, আরে চাচা কি যে বলেন, কিসের ভয়ে? আমি গিয়েছিলাম একটু মামুনদের বাড়িতে, ওর বোনের বিয়ে হলো তো, বিয়েটা শেষ হতে হতে রাত হয়ে গেল, তাই একা একা ফিরছি বাসায়। এই বলে সেদিনের মতো বাসায় চলে আসলাম। বাসায় আসার পর মা বলল, ওই টেবিলের উপর ভাত রাখা আছে, খেয়ে নে। তো আমি বললাম, মা রাতে খাবো না, আর খেতে ইচ্ছে করছে না। সারাদিন বিয়ে বাড়িতে অনেক কাজ করেছিলাম, অনেক মজাও হয়েছিল। তো এসব কথাবার্তা শেষ করে আমি বিছানায় শুয়ে ফোন টিপছিলাম। হঠাৎ করে বুকের মধ্যে ধূপ করে উঠল। একটা বিষয় তো খেয়ালই করিনি। তখন আমি কাকে দেখলাম? রহিম চাচা। আরে এটা কিভাবে সম্ভব? রহিম চাচা তো 1 বছর আগেই রোড অ্যাক্সিডেন্ট করে মারা গেছেন। তাহলে আমি কাকে দেখলাম? ভুল দেখলাম না তো? তো এটা কিভাবে সম্ভব? চোখের সামনে ভুল ভাববো, ভুল দেখবো, এ বিষয়টা আমার মাথায় ঢুকছে না। ফোনটা রেখে আমি শুয়ে পড়লাম। শরীরটা বেশ দুর্বল, শুধুই চোখে ঘুম চলে আসলো। ঘুরতে তখন কটা বাজে জানি না। হঠাৎ করে আমার ঘুমটা ভেঙে গেল। ঘুম ভাঙতে দেখলাম আমি এক অজানা জায়গায় শুয়ে আছি। আমি কোথায় আছি আমি জানি না। চারিদিকে অন্ধকার, চাঁদের হালকা আলোয় ঝাপসা ঝাপসা দেখা যাচ্ছে চারিদিকে। নিচের দিকে হাত নাড়াতে মাটির স্পর্শ পেলাম। কোথায় আমি? এক লাফে উঠে বসলাম। কি হচ্ছে আমার সাথে? আমি কোথায় এসে দাঁড়িয়েছি? দাঁড়িয়ে ভাবলাম এবং ভালো করে দেখার চেষ্টা করলাম এবং বুঝলাম একটা কবরস্থানে, একটা ভাঙা পুরনো কবরে শুয়েছিলাম আমি। মানে কি? আমি তো রুমে শুয়েছিলাম, এখানে কিভাবে এলাম? কোন জায়গা এটা? এক লাফে কবরের উপরে চিৎকার করে আমি মাকে ডাকতে লাগলাম। কোথাও কোনো আওয়াজ নেই। কি হচ্ছে আমার সাথে? আমি কি স্বপ্ন দেখছি? শরীরে একটা চিমটি কাটলাম। চিমটি কেটে দেখলাম না, স্বপ্ন নয়, সত্যি খুব ভয় লাগছিল আমার। কোথায় আমি, কোথায় যাব? আমার পুরো শরীর যেন ঘামতে লাগলো। ভয়ে শরীর কাঁপছিল, দৌড়ানোর মতো শক্তি পাচ্ছিলাম না। হঠাৎ করে একজন বলে উঠল, কি ভয় পাচ্ছ? ভয় পেও না, একদিন সবাইকে এই কবরে আসতে হবে। ভয়ানক কণ্ঠ শুনে ওনার দিকে তাকিয়ে বললাম, কে আপনি? আমি এখানে কেন? আমি এখানে এলাম কি করে? আর আপনি আমার কাছে কি চাচ্ছেন? আমার থেকে কয়েক হাত দূরেই ছিল অবয়বটা। অন্ধকারে পরিষ্কার দেখতে পাচ্ছি না। কিছু মনে হচ্ছে অবয়বটার মাথায় ঘুমটা দিয়ে দাঁড়িয়ে আছে। আমার কথা শুনে অবয়বটা হা হা করে হাসি দিয়ে বলল, কি চাই? আমি তোকে চাই, তোর প্রাণটা চাই আমি। দে, দিবি? দিয়ে দে। ভয়ে আমার ভেতরটা শুকিয়ে গিয়েছিল। কি বলবো বুঝতে পারছি না। ভয়ে ভয়ে অবয়বটাকে বললাম, আমি কি ক্ষতি করেছি আপনার? আমার প্রাণ কেন নিতে যাচ্ছেন? সামনে আসেন। কে আপনি? আমি দেখতে চাই আপনাকে। আমার কথা শুনে অবয়বটা বলল, খোকা, পারবি না। আমার আসল চেহারা দেখলে সহ্য করতে পারবি না। না, আমি পারবো, আপনি আমার সামনে আসেন। আমার কথা শুনে বিকট একটা হাসি দিয়ে অবয়বটা বলল, তাই? তবে তাই হোক। এই দেখ। এই কথা বলে আমার সামনে এসে মুখ থেকে ঘোমটাটা সরালো। অন্ধকারে চাঁদের আলোয় যা দেখতে পেলাম তাতে আমার অবস্থা একেবারে শেষ। আমি দেখতে পেলাম অবয়বটা আর কেউ না, এটা আমি। এটা কি করে সম্ভব? আমি যাকে দেখছি, কি বিভৎস চেহারা! দেখে আমি জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যাই। কতক্ষণ জ্ঞান হারিয়ে পড়েছিলাম জানি না। জ্ঞান ফিরতেই আমি দেখি আমার মা ডাকছে, তানভীর, এই তানভীর, কত বেলা হয়েছে দেখতো, এত বেলায় কেউ ঘুমায় নাকি? মায়ের ডাকে অবাক হয়ে তাকিয়ে দেখি আমি আমার রুমে শুয়ে আছি।
তাহলে কাল রাতে সেই কবরস্থান কোথায় যেখানে আমি জ্ঞান হারিয়ে পড়েছিলাম? আমার মাথায় কিছুই ঢুকছে না। এটা স্বপ্ন হতে পারে না, কারণ গতকাল সেসব কিছু আমার কাছে এখন স্পষ্ট মনে হচ্ছে। আমি কবর থেকে লাফ দিয়ে ওঠার সময় আমার হাতের মধ্যে একটু কেটে গিয়েছিল, আমি চিমটে দিয়েছিলাম। সেই কাটার দাগ এখনো আমার শরীরে আছে। তারপর খুব বেশি কিছু না ভেবে আমি ফ্রেশ হয়ে আমার মা বাবাকে সবকিছু খুলে বললাম। ওনারা সব ঘটনা শোনার পর খুব অবাক হলেন। অবাক হবারই কথা, কি সব রহস্যময় ঘটনা ঘটেছে। রাতে ভয় পেয়েছি বলে বাবা এলাকার হুজুরের কাছ থেকে পানি পড়া নিয়ে এসে দিলেন আমাকে। এরপর দু একদিন ভালোই ছিলাম। এক রাতে শুয়ে শুয়ে ফোন চাপছিলাম, হঠাৎ করে দরজায় কড়া দিয়ে ডাকতে থাকে সজীব, আমার বন্ধু। ওর ডাক শুনে দরজাটা খুলে বললাম, আরে সজীব, এত রাতের বেলায় কি মনে করে? আরে বলিস না, মা হঠাৎ করে অসুস্থ হয়েছে, মায়ের জন্য ঔষধ নিয়ে আসতে হবে। রাতের বেলা একা একা যেতে ভয় করছে, তুই একটু যাবি আমার সাথে? চল না। আমি বললাম, আরে তাই নাকি, আন্টি অসুস্থ? আচ্ছা আচ্ছা দাঁড়া, আমি একটু গেঞ্জিটা পরে আসি। এই কথা বলে গেঞ্জিটা পরে আমি রওনা হলাম। সজীবের সাথে হাঁটছি, বিভিন্ন ধরনের গল্প করছি। গল্পের এক সময় আমি সজীবকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা সজীব, তুই কি কখনো ভূত দেখেছিস? মানে ভয় পেয়েছিলি কখনো? না, সেটা বললাম। আমার কথা শুনে সজীব কোনো উত্তর দিল না। ওর কোনো উত্তর না পেয়ে আবার বললাম, কিরে, কথা বলিস না কেন? কিন্তু একি, সজীব তো কোথাও নেই। ওকে তো পেছনে না দেখতে না পেয়ে মুচকি হাসি দিয়ে বললাম, আরে বোকা, তুই আমাকে ভয় দেখাবি? কোথায় লুকিয়েছিস? বের হয়ে আয়, দেরি হয়ে যাচ্ছে কিন্তু। তুই না বললি তোর মায়ের ওষুধ আনতে যাবি? এই কথা বলে আমি ওকে খুঁজতে লাগলাম, কিন্তু কোথাও ওকে পাচ্ছি না। তারপর আমি আবারও বললাম, সজীব, কি করছিস এসব? মজা না করে তাড়াতাড়ি বের হয়ে আয়, তাড়াতাড়ি। সজীব আচ্ছা সজীবের কোনো সাড়া না পেয়ে ভাবলাম অনেক দেরি হয়েছে। তারপর আমি আবারও বললাম, এবার ফাজলামো বাদ দিয়ে বেরিয়ে আয় তো। আমার কথা আর কোনো সাড়া পাচ্ছি না। কি মজা করছে আমার সাথে? দুজন তো একসাথেই হাঁটছিলাম। এবার আমি ফোনের লাইটটা জ্বালিয়ে খুঁজতে লাগলাম। সজীব, এই সজীব, কই তুই? বের হবি নাকি আমি চলে যাব? আমার কথায় কোনো সাড়া দিচ্ছিল না সজীব। ওকে খুঁজতে খুঁজতে ঝোপের আড়ালে দেখতে পেলাম কে যেন চাদর জড়িয়ে বসে আছে। ওটা দেখে বলে উঠলাম, ও আচ্ছা, এই ব্যাপার। আমাকে ভয় দেখানোর জন্য চাদর গায়ে দিয়েছিস? তাই নাকি? আমি কি ভয় পাবো? এতটাও ভীতু আমি না। এই বলে ওর কাছে যাই এবং ওকে আমি স্পর্শ করি এবং আমার এক হাত দিয়ে চাদরটা ধরে টান দিই। ওকে স্পর্শ করাতেই ও ঘুরে আমার দিকে তাকিয়ে আছে ভয়ানকভাবে। কি ভয়ঙ্করভাবে আমার দিকে তাকিয়ে আছে এবং কি ভয়ঙ্করভাবে বিভৎস রকমের একটা হাসি দিল। ভয়ে ভয়ে তখন মনে হচ্ছে আমার জীবনটা বেরিয়ে যাবে। এত ভয়ানক মানুষ আমি কখনো দেখিনি। অব্যক্তার চোখের জায়গায় কোনো চোখ নেই, মুখটা পচে গলে গেছে, দাঁতগুলো লম্বা। এসব দেখে কিছু না ভেবে আমি প্রাণ ভয়ে একটা চিৎকার দিয়ে দৌড়ানোর চেষ্টা করলাম, কিন্তু কি আমি দৌড়াতে পারছি না। আমার পা যেন চলছেই না। পেছন থেকে ভেসে আসছে সেই ভয়ানক হাসি। এসব কি হচ্ছে আমার সাথে আমি কিছুই বুঝতে পারছি না। আমি তো কারো ক্ষতি করিনি। জোরে জোরে দোয়া পড়তে শুরু করি আর তখন দৌড়াতে থাকি। আমার পেছন থেকে মনে হচ্ছিল কেউ যেন আমার পেছনে ছুটে ছুটে আসছে। প্রাণের ভয়ে দৌড়াতে দৌড়াতে একসময় আমি আমার বাসার সামনে এসে চিৎকার দিয়ে জ্ঞান হারিয়ে ফেলি। আমার জ্ঞান ফেরে পরদিন আবার দেখি আমার মা পাশে বসে আছে, আমার পুরো শরীরে জ্বর। মা আমাকে জিজ্ঞাসা করে, আমি তখন সব ঘটনা খুলে বলি। এই ঘটনার পরে 2-3 দিন আমার শরীরে অনেক জ্বর ছিল এবং এর কিছুদিন পর আমি সুস্থ হয়ে গেলাম। সুস্থ হওয়ার পর আমি চলে গেলাম সজীবের বাসায়। ওর বাসায় যাওয়ার পর সজীব বলল, কি রে তানভীর, কি খবর? তোর তো 2-3 দিন কোনো খবরই পেলাম না। ফোন দিলাম, ফোনও ধরলি না। কোথাও গিয়েছিলি নাকি? আমি বললাম, সেটা পরে বলছি, আগে বল আমার সাথে এমনটা কেন করলি তুই? তোর না মায়ের শরীর খারাপ? তো
তুই এমন কেন করলি আমার সাথে? আর তারপর ও আমাকে বলল, কি বলিস এসব? আমার মায়ের তো কিছুই হয়নি, আর মা তো নানাবারই গেছে গত সপ্তাহে। ফাজলিমি রাখতো, মিথ্যা কথা বলিস না। জানিস তোর জন্য আমি কত ভয় পেয়েছিলাম। সজীব বলল, আরে কি বলিস, খুলে বলতো একটু। আমি সত্যি কিছু জানি না। 3-4 দিন আগের রাতে তুই আমাকে ডাকতে গিয়েছিলি। প্রশ্ন করায় সে বলল, কই, আমি তো তোকে ডাকতে জানি, কখন গেলাম? তুই না বললি তোর মায়ের শরীর খারাপ, বাজারে ওষুধ আনতে যেতে হবে, তুই একা একা যেতে ভয় পাচ্ছিলি জন্য তুই আমাকে ডাকতে গেলি। সজীব বলল, আমি তো তোকে ডাকতে যাইনি, তুই তো ভুলভাল দেখেছিস। সজীবের মুখে সব কথা শুনে আমি থমকে গেলাম। আমার সাথে কি হচ্ছে আমি এখন বুঝতে পারছি না। সজীবের রূপ ধরে কেউ বাইরে নিয়ে গিয়েছিল আমাকে চিন্তিত দেখে সজীব বলল, এ তোর কি হয়েছে বলতো? আমি তখন বললাম, না রে, আমার কিছু হয়নি, আমি আছি। না বল, কি হয়েছে তোর? সজীবের জোড়াজড়িতে আমি সব ঘটনা ওকে খুলে বলি। আমার মুখ থেকে সব শুনে সজীব বলল, অবাকে বলল, তানভীর, এসব ওই মেয়েটা করেছে। না তো, কোন মেয়েটার কথা বলছিস তুই? ও বলল, সুমাইয়া। সজীবের মুখে নামটা শুনে বুকের মধ্যে ধূপ করে উঠল। কি, সুমাইয়া? সুমাইয়া এসব কেন করতে যাবে, আর কেনই বা করবে? ও তো মারা গেছে 2 মাস আগে। তাহলে সুমাইয়া আমাকে কেন ভয় দেখাবে, আমার ক্ষতি বা কেন করতে চাইবে সে? আমার কথা শুনে সজীব বলল, আরে বোকা, তুই কি পাগল হয়েছিস নাকি? তোর কি মনে নেই সুমাইয়া তোর জন্য গলায় ফাঁস দিয়ে মারা গেছে? তা তো জানি, কিন্তু সুমাইয়া তো আমাকে ভালোবাসতো। ও আমার সাথে এমন কেন করবে বলতো? ও, আপনাদেরকে সুমাইয়ার বিষয়টা একটু খুলে বলি। আজ থেকে 4 থেকে 5 বছর আগের কথা। সুমাইয়া আর আমি একই স্কুলে পড়তাম, বাসায় বলতে গেলে একই এলাকায়। ওর বাসায় যেতে 30 মিনিট সময় লাগে আমাদের এখান থেকে। যাই হোক, ওর সাথে আমার পরিচয়টা একটু বলি। সেদিন ছিল শনিবার, স্কুল যাওয়ার পথে পরিচয়, একই স্কুলে পড়ি। আস্তে আস্তে আমাদের সম্পর্কটা গভীর হয়। আমরা দুজনকে অনেক ভালোবাসতাম, সবাই ভালোই যাচ্ছিল। আমাদের রিলেশনটা 1 বছরের মাথায় আমার আর সুমাইয়ার প্রেমের কথা জানাজানি হয়। আমি চেয়েছিলাম ওকে বিয়ে করতে, কিন্তু পরিস্থিতি আমাদেরকে এক হতে দেয়নি। ওর পরিবার আমাকে মেনে নেয়নি কোনোভাবেই। সুমাইয়ার অন্য কোথাও বিয়ে ঠিক করে। বিয়ের ঠিক আগের রাতে এসে গলায় ফাঁসি দিয়ে মারা যায়। ওর মৃত্যুতে অনেক ভেঙে পড়েছিলাম। আমার অনেক মানসিক চাপ গেছে, আমার উপর দিয়ে কত কি গেছে আমি কাউকে বোঝাতে পারিনি। তো যাই হোক, এই ছিল সুমাইয়ার ঘটনা। সুমাইয়ার ঘটনা বলতে গিয়ে আমার মনটা খারাপ দেখে সজীব বলতে থাকলো, তানভীর, এসব বাদ দে না, মন খারাপ করিস না। আমারই ভুল হয়েছে তোকে ওর কথা মনে করিয়ে দেয়া। আচ্ছা যা, বাসায় যা, আমি ভালো দেখছি না এই বিষয়গুলো। তুই ভালো কোনো হুজুর বা কবিরাজের সাথে কথা বল, এটা ভালো হবে। সজীবের সাথে কথা বলে সেদিনের মতো বাসায় চলে এলাম। সেদিন রাতের ঘটনা। রাত ঠিক 12টা কি 1টা হবে। আমার দরজায় কে যেন ঠক ঠক করে টোকা দিচ্ছিল। মনে হচ্ছে কে যেন দরজার ওপাশ থেকে দাঁড়িয়ে রুমের লাইটটা জ্বালিয়ে, কে যেন দাঁড়িয়ে আছে। আমি রুমের লাইটটা জ্বালিয়ে দরজা খুলে দিলাম, কিন্তু ওখানে তো কেউ নেই। এদিক সেদিকে একটু ঘুরে তাকালাম, বাড়ির উঠোনটা পুরোই ফাঁকা। যাই হোক, দরজাটা লাগিয়ে আবারও ঘুমিয়ে পড়লাম। মধ্যরাতে ঘটে যায় আমার সাথে একটি ভয়ানক ঘটনা। আমি ঘুমিয়েছিলাম, হঠাৎ করে ঘুম ভেঙে যায়। বুকের মাঝে একটা অদ্ভুত ব্যথা অনুভব করলাম। চোখটা ভালো করে খুলতে দেখলাম আমার বুকের ওপর একজন বসে আছে। মনে হচ্ছে আমার বুকটা ছিঁড়ে খাচ্ছে। আমার চোখ খোলা দেখতেই ওই ভয়ানক অবয়বটা আমার দিকে তাকিয়ে বলল, কিরে, ঘুম ভেঙেছে তাহলে? অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিলাম। কি ক্ষুধা লেগেছে? তোর কলিজাটা দিবি? দে না, আমার পেটে অনেক ক্ষুধা পেয়েছে। এই বলে হা হা করে হাসতে লাগলো। বিশ্বাস করেন রাতুল ভাই, এসব দেখেই ভয়ে আমার শরীর তীব্রভাবে ঘেমে গেছে। হঠাৎ পাটা একটা টান দিয়ে বিছানা থেকে মেঝেতে ফেলে দিল আমাকে। সে কি ভয়ঙ্কর! অভয়টা মেঝেতে ফেলে দেওয়াতে আমি মাথায় অনেক ব্যথা পাই। চিৎকার দিতে পারছি না, গলা দিয়ে কোনো আওয়াজ বেরোচ্ছে না। তাই দেওয়ালে হেলান দিয়ে বসে আছি। আমার চোখের সামনে ভয়ানক অভয়টা বসে আছে। খুবই ভয়ঙ্কর চেহারা, চুলগুলো কত বড় বড়। আমার চোখের জায়গায় আর ওর চোখের জায়গায় কোনো চোখ নেই। জায়গাটা কুচকুচে অন্ধকার, রক্তে মাখা মুখ নিয়ে আমাকে বলে উঠল, ক্ষুধা পেলে আমি কি করি জানিস? এই দেখ। এই বলে সে নিজের হাতটা নিয়ে খেতে শুরু করে। আমি এগুলো কি দেখছি, ভয়ে আমার জীবন বেরিয়ে যাবার মতো অবস্থা। নিজের হাত নিজে কিভাবে চিবিয়ে খাচ্ছে, তাও আবার চোখের সামনে।
রক্ত মাখা মুখে আমার দিকে তাকিয়ে আছে, কি বিভৎস চেহারা। আমার শরীর মনে হাতে পায়ে কোনো শক্তি নেই। আর আমার দিকে তাকিয়ে থাকতে থাকতে হঠাৎ করে বলে উঠল, কিরে, ভয় পাচ্ছিস? ভয় পাস না, তুই খাবি কাঁচা রক্ত, খুবই মজা, নে। এই বলে তার একটা আঙুল আমার দিকে ছুড়ে দিল আর বলল, নে, আঙুলটা খেয়ে নে, অনেক মজা পাবি। চোখের সামনে এত কিছু দেখে আমি নিজেকে আর ধরে রাখতে পারি না, জ্ঞান হারালাম। তারপর কি হয়েছে জানি না, জ্ঞান ফেরার পর শুনতে পেলাম আরেকটা অবাক করা কথা। চারিদিকে লোকজন, মনে হচ্ছে আমার কাছে মনে হচ্ছে আমার জন্য বড় কিছু হয়ে গেছে। আশেপাশে এত লোকজন, কিসের জন্য? আমার জ্ঞান ফিরতে দেখে বাবা আমাকে জিজ্ঞাসা করলেন, তুই ঠিক আছিস? আমি বললাম, জি ঠিক আছে। রাতে অনেক ভয় পেয়েছিলাম, কেউ এসেছিল আমার রুমে, তোমাদেরকে বোঝাতে পারবো না কতটা ভয়ঙ্কর ছিল। সেখানে ভয় পেয়ে আমি জ্ঞান হারিয়ে ফেলেছিলাম। তারপর বাবা বলল, তুই তো রুমে ছিলি না। আমি এই কথা শুনে অবাক হয়ে জিজ্ঞাসা করলাম, রুমে ছিলাম না মানে? কোথায় ছিলাম? বাবা বললেন, তোকে তো রুমে না পেয়ে আমরা এদিক সেদিক খোঁজাখুঁজি করি সবাই মিলে, কোথাও না পেয়ে আমরা হাল ছেড়ে দেই। আজ 2 দিন পর তোকে খুঁজে পেলাম। তুই জ্ঞান হারানো অবস্থায় পড়েছিলি পুকুর পাড়ে। কি 2 দিন? মানে এই 2 দিন আমি কোথায় ছিলাম? আমার যখন মনে পড়ে আমি তো জ্ঞান হারিয়ে আমার রুমে পড়েছিলাম। তাহলে এত কিছু ঘটলো কিভাবে? হ্যাঁ, এটা নিশ্চয়ই ও করেছে। আমার মুখে কথাটা শুনে মা প্রশ্ন করে, ও মানে? ওটা আবার কে? বাবাকে বললাম, ওর কথা বলো না, ও খুবই ভয়ানক, আমাদের কাউকে বাঁচতে দেবে না। ও আসবে, আবার আসবে। আমাকে বলে যে তোর মাথা ঠিক আছে, কার কথা বলছিস তুই? আরে ওই ভয়ানক অবয়বটা, লম্বা লম্বা চুল, বড় বড় দাঁত, কি ভয়ানক দেখতে। উফ, ওর কথা মনে হলে গায়ের কাঁটা দিয়ে ওঠে। আমাকে শান্ত করে বাবা বললেন, এসব তেমন কিছু না, চিন্তা না করে তোমাকে কবিরাজের কাছে নিয়ে যাব। যাই হোক, সেই ঘটনার পরে কবিরাজ দেখানো হলো আমাকে দেখে কবিরাজ বললেন, ওর উপর জিনের নজর পড়েছে। এসব দেখছি। আচ্ছা, বলেন। এবং এরপর উনি আমাকে পানি পড়া দেন, এবং পানি পড়া খাওয়ার পরে আমি সুস্থ হই কিছুটা। কিছুদিন পরে মা আমাকে বলল, অনেকদিন তো নানু বাড়িতে যাওয়া হয় না, চল না বাবা, কিছুদিন থেকে আসি, তোর শরীরটাও ভালো হলো, মনটাও ভালো হবে। মায়ের কথায় আমি রাজি হয়ে গেলাম। মাকে বললাম, আচ্ছা মা, ঠিক আছে, চলো, কতদিন নানা বাড়িতে যাই না, চলো ঘুরে আসি কিছুদিন। মাকে নিয়ে চলে গেলাম নানা বাড়িতে। বেশ কিছুদিন ধরে ভালোই আছি, কোনো ভয়ানক ঘটনা ঘটছে না। আমার আর আমার মেজমামা বলতে গেলে বন্ধুর মতন সম্পর্ক। নানু বাড়িতে গেলে মেজমামার সাথে সবচেয়ে বেশি আড্ডা দিতাম, ঘুরতাম। নানা বাড়িতে যাবার 2 দিন পর এক রাতে, তখন সময় হবে এরকম 10টা, রাতে খাবার খেয়ে রুমে এসে শুয়ে শুয়ে ফোন চাপছিলাম। ঠিক এমন সময় আমার মেজমামা এসে আমাকে ডাক দিলেন। মামার ডাকে দরজা খুলে প্রশ্ন করলাম, মামা কি হয়েছে, ডাকছো কেন? ডাকলাম একটা কারণে, আমি আর তুই মাছ ধরতে যাব। তুই কি যাবি আমার সাথে? গেলে চল, ভালো লাগবে। মামার কথা আমি রাজি হয়ে গেলাম এবং রওনা করলাম মামার সাথে মাছ ধরতে। পাশেই ছোট নদী, হেঁটে গেলে 5 থেকে 6 মিনিট সময় লাগে। যাই হোক, হাতে জাল নিয়ে মামা ও আমি যাচ্ছি মাছ ধরার জন্য। হাঁটতে হাঁটতে একটা সময় পৌঁছলাম নদীর পাড়ে। নদীর পাড়ে যাবার পর মামা বলল, আচ্ছা জুতোটা খুলে রাখ, জাল ফেলতে হবে। আমি বললাম, না মামা, কাদা লাগতে পারে, আমি নিচে যাব না, কাদার মধ্যে তুমি গিয়ে জাল ফেলো, আমি এখানে বসে আছি। এই বলে সেখানে বসে পড়লাম। মামা নিচে জাল ফেলছিল। আমার থেকে খুব বেশি না, 10 থেকে 15-16 হাত হবে। এভাবে 30 মিনিট মতন মাছ ধরার পর হঠাৎ দেখি আমার নাকে একটা পচা গন্ধ ভেসে আসছে। গন্ধটা আমার নাকের মধ্যে আসার পর আমি মামাকে জিজ্ঞাসা করলাম, মামা এটা কিসের গন্ধ আসছে? আমার কথায় কোনো উত্তর দিল না মামা। আমি রাখলাম, মামা, ও মামা, কথা বলছো না কেন? সারা না পেয়ে জুতা খুলে আস্তে আস্তে নিচের দিকে নেমে গেলাম মামার দিকে। চারদিকে অন্ধকার, মোবাইলের আলোটা জ্বালিয়ে মামার দিকে এগোচ্ছি। মামার কাছাকাছি যেতে দেখলাম মামা উল্টো হয়ে উল্টো দিকে বসে কিছু একটা করছে। আমি মামার কাছে গিয়ে মামাকে জিজ্ঞাসা করলাম,
মামা কতক্ষণ থেকে ডাকছি, কি করছো এখানে? ওইখান থেকে ডাকছি, শুনছো না? এই জন্য এখানে এলাম। কোনো উত্তর না পেয়ে আমি মামার কাঁধে হাতটা রাখলাম। কাঁধে হাতটা রাখার পর যা দেখলাম তাতে লাফ দিয়ে 2 হাত পেছনে ফিরে নিয়ে আসলাম। মামার কাছে যেতে দেখলাম মামা কাঁচা মাছ চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। আমি কাছে যেতেই মামা আমার দিকে ভয়ানকভাবে তাকালো, লাল লাল চোখ বড় বড় করে আমার দিকে তাকিয়ে হাসতে লাগলেন। এমন অবস্থা দেখে আমি ভয়ে বলে উঠলাম, মামা কি হয়েছে তোমার? মামা তুমি ঠিক আছো তো? মামা যেন আমার কথা শুনছেই না, ভয়ানকভাবে হাসতে লাগলেন আর বললেন, আমি তোর মামা না, আমার সঙ্গে অবশ্যই যাবে। আচ্ছা, তুমি তোর মামা না খোকা, আমি তোর বন্ধু, তোকে নিতে এসেছি, যাবে? অবশ্যই যাবে আমার সাথে। দেখলাম যে মামার হঠাৎ রূপ বদলে ফেললো। সেই ভয়ানক অবয়বটা যেটা এর আগেও আমাকে ভয় দেখাতো, আমি ওকে দেখতে পাচ্ছি, যে সবসময় আমার ক্ষতি করতে চাইতো। বোঝা হয়ে গেছে আমার মামা নয়, তাই আর দেরি না করে চিৎকার দিতে দিতে আমি পাড়ের দিকে দৌড় দিলাম। আমার পেছনে সেই অবয়বটা দৌড়াচ্ছে। প্রাণের ভয়ে দৌড়াতে দৌড়াতে একটা হোঁচট খেয়ে পড়ে যাই বালুর মধ্যে। ঠিক তখন সেই অবয়বটা আমার পা ধরে টানতে থাকে। আমি ভয়ে ভয়ে চিৎকার করছি, কিন্তু অবয়বটা যেন কিছুই শুনছে না। আমার পা ধরে টেনে নিয়ে নদীর দিকে যাচ্ছিল। আমার শরীরে কোনো শক্তি ছিল না, মনে হচ্ছে এখনই আমি মারা যাব। ঠিক তখনই অনুভব করলাম কে যেন আমার হাত ধরে টেনে ধরলো। সেদিকে তাকাতে দেখি আমার বড় মামা পাশে দাঁড়িয়ে আছে, আমার মেজো মামাও। আমি মামাকে দেখে জড়িয়ে ধরলাম, বললাম, মামা ও আমাকে মেরে ফেলবে। আমার কথা শুনে বলে উঠলো, কই, এখানে তো কেউ নেই, আর তুমি এত রাতে এখানে কি করছো? এই নদীর পাড়ে একা একা কেউ আসে? বড় মামার কথা শুনে আমি বললাম, আমি তো শুয়েছিলাম, মেজো মামা তো আমাকে এখানে ডেকে নিয়ে এলো। আমার কথা শোনার পর মেজো মামা আমাকে বলল, কোথায়? আমি তো কখনো তোমাকে ডাকিনি। কখন ডাকলাম তোমাকে? আমি তো বাসায় ছিলাম। মামার কথা শুনে আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়লো। কি হচ্ছে এসব আমার সাথে? তাহলে আমাকে কে ডেকে নিয়ে আসলো মাছ ধরতে? আর কে ছিল সে? আমার অবস্থা খারাপ দেখে মামা বললেন, এর অবস্থা খুব ভালো না, নিশ্চয়ই কোনো খারাপ জিনের পাল্লায় পড়েছে। আমাকে বড় হুজুরের কাছে নিয়ে যেতে হবে। আমার পরিচয়ে এক বড় মাপের হুজুর আছে, আজকে রাতের বেলা ওনাকে আসতে বলবো। তো যাই হোক, মামার কথা মতো সেই হুজুর এলেন। হুজুর আসার পর আমাকে দেখেই বললেন, ওর অবস্থা তো খুব ভালো না, ওর সাথে খুব শক্তিশালী একটা খারাপ জিন আছে, যেটা যে কোনো সময় বড় ধরনের ক্ষতি করতে পারে। এই বলে হুজুর রুমের মধ্যে দিয়ে গেলেন ও আমার সাথে থাকে সেই জিনটাকে হাজির করতে চেষ্টা করলেন, কিন্তু কোনোভাবেই সেই জিনকে হাজির করা যাচ্ছে না। 1 ঘন্টা চেষ্টা করার পর হুজুর বললেন, এত সহজে হাজির হবে না, আমি আজকে চলে যাই, কালকে আবার আসবো, এবং কালকে এসেই ওই জিনকে হাজির করবো ইনশাল্লাহ। সে কতটা শক্তিশালী আমি দেখতে চাই। আমি আজকে আমার সাথে থাকা জিনদের জিজ্ঞাসা করবো আসলে সমস্যা কি কি। তো যাই হোক, যে কারণে পিছু নিয়েছিল এসব বলে আজকের মতো তিনি চলে গেলেন। হুজুর আগামীকাল রাতে আবার আসবেন। হুজুর চলে যাওয়ার পর আমরা সবাই মিলে রাতের খাবার খেয়ে ঘুমোতে গেলাম। শরীরটা ভালো না, তাই শোয়ার সাথে সাথে ঘুম চলে এসেছিল। আমার ঘড়িতে তখন কটা বাজে জানি না, আবারও ঘুম ভেঙে গেল। একটা অদ্ভুত আওয়াজ পেলাম, কে যেন হাড় ভেঙে ফেলছে, এরকম একটা আওয়াজ আমার কানে আসছে। চোখটা খুলতেই যা দেখলাম তা আমি মোটেই আশা করিনি। চোখ খুলতে দেখলাম একটা বড় বট গাছের উপরে শুয়ে আছি আমি। আমার পাশে সেই বিভৎস ভয়ানক অবয়বটা আমাকে দেখে বলল, কিরে, ঘুম ভেঙেছে তাহলে? তোদের তো সাহস কম না, আমাকে শায়েস্তা করার জন্য হুজুর ডেকে নিয়ে এসেছিস। এই বলে সেই হুজুরকে দেখে আমি অবাক হলাম। সে ভয়ানক অবয়বটা হুজুরকে ধরে তার হাড়গুলো ভেঙে ফেলছে মটমট করে, একটা একটা করে। আমার চোখের সামনে হুজুরের বুকটা চিরে কলিজাটা বের করে আমাকে বলল, নে, এই নে, কলিজাটা খেয়ে নে, অনেক মজা। এসব দেখে আমি ভয়ে চিৎকার দিতে লাগলাম, কিন্তু আমার আওয়াজ কেউ শুনছেই না। এটা কোন জায়গায় আছি আমি? আমার কথা শুনে ভয়ে অবয়বটা বলে উঠল, সেই ভয়ানক অবয়বটা বলে উঠল, তুই আছিস ভাবেল নগরীতে, তোর ডাক কেউ শুনবে না, আর এখানে বসে আছিস 200 বছরের পুরনো একটা গাছের ওপর, এখান থেকে পড়ে গেলে আর প্রাণে বাঁচবি না। এই বলে আমার দিকে রক্তমাখা হাতটা বাড়িয়ে দিল, বলে, নে, রক্ত খেয়ে ঘুমিয়ে পড়, আর কয়েকটা দিন, তারপর হয়তো এই হুজুরের মতো তোকেও ছিঁড়ে এইভাবে কলিজাটা বের করে খাবো।
এরপর হা হা করে হাসতে লাগলো। অভয়টার কাছে এসব শুনে আমি বেহুশ হয়ে গেলাম। তারপর কি হয়েছে আমি চোখ খুলতে দেখলাম আমার পাশে আমার মা বসে আছে। মাকে দেখে জড়িয়ে ধরে বললাম, মা, ও ও হুজুরটাকে মেরে ফেলেছে, বাঁচতে দেয়নি হুজুরকে। আমাকে শান্ত করে মা বলল, কি বলিস, হুজুর তো ঠিকই আছে, একটু আগে না তোর মামার সাথে কথা বললো ফোনে, আজকে রাতে উনি আসবেন আমাদের বাসায়। আমি ভাবলাম কি হচ্ছে এসব তাহলে আমার সাথে, আমি কি ভুল দেখেছি নাকি, আমাকে কিছু ভুল দেখানো হয়েছে? শরীরটায় অনেক ব্যথা। যাই হোক, দিনটা ভালোই চলে গেল। হুজুর এলেন আমার রুমের মধ্যে। সবাই হুজুর আমাকে ইশারা করে বললেন, ওর সাথে যে জিনটা আছে ওই জিনের নাম শামসের, সে খুব শক্তিশালী। ও এটার কারণে তানভীরের সাথে এমনটা করেছে। ওর ভাগ্য ভালো, ওর 21 বছর হতে এখনো 7 দিন বাকি। 21 বছর হলে ওকে নিয়ে যেত শামসের আর মেরে ফেলতো। হুজুরের মুখে কথাটা শুনেই সবাই বলল, শামসের? কে এই শামসের? আর শামসের কেনই বা তানভীরের ক্ষতি করতে চায়? সবার কথা শুনে হুজুর বললেন, এর জন্য তানভীরের মা বাবাই দায়ী। হুজুরের কথা শুনে মা বললেন, আমরা দায়ী মানে? আমরা কি করেছি? হুজুর বলল, মনে আছে আপনাদের? আজ থেকে ঠিক 1.5 বছর আগের কথা। তখন আপনারা আপনাদের বাসার পেছনের বাগানে একটা সাপকে লাঠি দিয়ে আঘাত করে মেরে ফেলেছিলেন। সেটা আসলে কোনো সাপ ছিল না, ওটা ছিল জিনরূপী একটি সাপ, যেটি ঘোরাঘুরি করছিল। আর সেই সাপটি আর কেউ না, এই শামসেরের ছেলে। আপনারা শামসেরের ছেলেকে মেরে ফেলেছেন, তাই সে প্রতিশোধ নেওয়ার জন্য আপনার ছেলের ক্ষতি করতে যাচ্ছে। শামসেরের ছেলের বয়স তখন 21 বছর, তাই এতদিন সে অপেক্ষা করছিল। আপনাদের ছেলের বয়স যখন 21 বছর হবে তখন ওকেও নিয়ে যাবে। ওর ভাগ্য ভালো, 21 বছর হতে আরো 7 দিন বাকি। যা করার এই 7 দিনের মধ্যেই করতে হবে, নইলে শামসের মেরে ফেলবে তানভীরকে, কোনোভাবেই বাঁচানো যাবে না। হুজুরের মুখে এইসব কথা শুনে সবাই কেঁপে উঠল। হুজুরের কথা শুনে হুজুর সবাইকে শান্ত করে বলল, চিন্তা করবেন না, আমি আজকে যেভাবেই হোক শামসেরকে হাজির করব। ও আসলে কি চায় সেটা জিজ্ঞাসা করে আমি জানতে চাইব কি হয়েছে। এই বলে কিছুক্ষণ পর আমার উপর জিনটাকে হাজির করা হয়। শামসের জিনটাকে আমার উপর হাজির করানোর পর হুজুর বলতে থাকে, কিরে, তোর তো সাহস কম না? তুই জানিস কার পিছনে লেগেছিস? আমি শামসের, তুই কিছুই করতে পারবি না আমার। বল, তাড়াতাড়ি বলে ফেল, কেন হাজির করলি আমাকে? শামসেরের কথা শুনে হুজুর বলল, আগে এটা বল, এই ছেলে তোর কি ক্ষতি করেছে? ওকে কেন এইভাবে কষ্ট দিচ্ছিস? শামসের তখন হাসতে হাসতে বলল, বদলা। আমার ছেলেকে যেমন ওর বাবা মা মেরে ফেলেছে, আমি ওদের ছেলেকে তেমন ভাবেই প্রতিশোধ নেব। অনেকদিন ধরেই অপেক্ষা করছিলাম। নিজের সন্তানের লাশ যখন দেখেছি তখন যে কতটা খারাপ লেগেছিল আমি বলে বোঝাতে পারবো না। আমি আস্তে আস্তে এই পরিবারটাকে শেষ করে ফেলবো, মেরে ফেলবো সবাইকে। এসব শুনে হুজুর বললেন, মেরে ফেলার তুই কে? তুই কি জীবন দেওয়ার বা নেওয়ার মালিক? জীবন দেওয়া নেওয়ার মালিক হচ্ছে আল্লাহ, উনি চাইলে সব সম্ভব। তুই এই পরিবারের কিচ্ছু করতে পারবি না। বল, তুই এর বিনিময়ে কি চাস? শামসের তখন হাসতে হাসতে বললেন, অন্য কিছুই না, আমি এদের তাজা প্রাণ, তাজা কলিজাটা চাই, বলে হা হা করে হাসতে লাগছে। এসব শুনে হুজুর তখন রেগে গিয়ে শামসের উপর জমজম কোপের পানি ছিটিয়ে দিলেন। শামসের তখনই বলে উঠল, বন্ধ করে সব। শরীরটা জ্বলে যাচ্ছে মনে হচ্ছে। তখন বলে উঠলেন, এসব বন্ধ করতে পারি যদি পরিবারের কোনো ক্ষতি না করিস তুই। শামসের তখন বলল, ভয় দেখাচ্ছিস? আমার ক্ষমতার সম্পর্কে তোর কোনো ধারণা আছে? বাড়িতে তোর ছোট্ট মেয়েটা অনেক সুন্দর, বিছানায় বসে খেলা করছে, কত সুন্দর কোমল চেহারা। কি ভাবছিস এসব কি করে জানলাম? আমার 2জন সাথী তোর বাড়িতে অবস্থান করছে। এখন আসার সময় তোর বাড়িটা বন্ধ করতে ভুলে গেছিস। এখন কি হবে আমি যদি আমার সাথীদেরকে বলি তোর মেয়েটা ঘাড় মটকায় দিতে? কি বলবো? হুজুর তখন বললেন, এই না, এসব উল্টাপাল্টা কিছু করলে তোকে মেরে ফেলবো, তোর সাথীদেরকেও বোতলে ভরবো একই সাথে। হুজুরের মুখে কথাটা শুনে শামসের হাসতে হাসতে বললেন, দেখেছিস কত ক্ষমতা? এই বলে চলে গেল শামসের। হুজুর সবাইকে উদ্দেশ্য করে বলে উঠলেন, ভুলটা আমারই, আমি কেন যে বাড়ি থেকে আসার সময় বন্ধ করে আসলাম না? তাহলে এই জিনটাকে এখানেই শেষ করে দিতে পারতাম। যাই হোক, আজকে যা হবার হয়েছে, আগামীকাল রাতে আমি আবার আসব। সেদিন দেখবো সে কেমন করে চলে যায় এখান থেকে। পরদিন যা ঘটলো আমার সাথে এক ভয়ানক ঘটনা। পরদিন আমার সাথে আরো একটি ভয়ানক ঘটনা ঘটলো। আমি বাইরে গিয়েছিলাম। বাবা ফোন দিয়ে বলল, তোর এই অবস্থায় বাইরে থাকা ঠিক না,
তাড়াতাড়ি বাসায় চলে আয়, এরপর হুজুর আসবে বাসায়। তো আমার বাসায় ফিরতে অলরেডি সন্ধ্যা হয়ে গেছে। আমি যেখানে আছি সেখান থেকে 10 থেকে 15 মিনিট মতন সময় লাগে। তাই ভাবলাম বাসা তো কাছেই, হেঁটেই যাই। এভাবে হাঁটতে লাগলাম। গ্রামের রাস্তায় থাকায় তেমন কোনো লোকজন ছিল না। আমি হাঁটছি, হঠাৎ করে খেয়াল করলাম আমার পেছনে কে যেন আসছে। মনের অজান্তেই শরীরটায় কাঁটা দিয়ে উঠল। ভয়ে ভয়ে পেছনে তাকালাম, কিন্তু পেছনে তো কেউ হাঁটছে না। আমি স্পষ্টভাবে বুঝতে পারছি পেছনে তাকাবো নাকি দৌড় দিয়ে পালাবো। আমার সাথে খুব অদ্ভুত কিছু একটা হচ্ছে, এটা ভেবে আমার ভয় লাগছিল। পেছনে ফিরে তাকাবো নাকি এখান থেকে দৌড় দেবো কিছু ভাবতে পারছি না। পেছন ফিরে তাকাতে দেখে সামনে থেকে একজন বলে উঠল, পেছনে আমি, এদিকে দেখো না। আমি ওদিকে ওনার কথা শুনে সামনে তাকাতে যা দেখলাম তা দেখে আমার হার্ট অ্যাটাক করবে মনে হয়। আমি দেখলাম আমার সামনে দাঁড়িয়ে আছে এমন একটা ব্যক্তি যার কোনো মাথা নেই। এটা কিভাবে সম্ভব? মাথা নেই, মাথা ছাড়া বডি আমার সাথে কথা বলছে। আমাকে দেখে হাসতে হাসতে বলল, কি ভেবেছিস হুজুর দিয়ে আমাকে শায়েস্তা করতে পারবি? মোটেই না। মনে রাখিস আমি শামসের। একটু পেছনে তাকিয়ে দেখ, সহ্য করতে পারবি তো? শামসের কথা মতো আমি পেছনে ফিরে তাকালাম। দেখলাম সেটা আরো ভয়ানক। পেছনে শামসের মাথাটা, শুধু বডি ছাড়া মাথা, কিভাবে কথা বলে তো বড় বড় চোখ করে ভয়ানকভাবে হেসেই চলেছে। সামনে মাথা ছাড়া বডিটা এবং পেছনে সেই কাটা মাথা। এসব দেখতে দেখতে আমি সহ্য করতে না পেরে দৌড় দিতে চাইলাম, কিন্তু তখন শামসের আমাকে তুলে আছাড় মারলো সেখানেই। বুকে প্রচন্ড আঘাত পেয়ে চিৎকার করলাম। শামসের বলল, পানি খাবি? চল তোকে পানি খাওয়াই। এই বলে আমার পা ধরে টানতে টানতে পুকুরের দিকে নিয়ে যাচ্ছিলেন। প্রাণের ভয়ে আমি চিৎকার দিচ্ছি, বাঁচাও বাঁচাও। শামসের আমাকে হাসতে হাসতে টেনে নিয়ে যাচ্ছে, তো থামার কোনো নাম নেই। হঠাৎ পেছন থেকে আমার হাত টেনে ধরলেন হুজুর। আমার সাথে আমার বাবাও এসেছেন। বাসায় ফিরতে না দেখে হুজুর বুঝে যান কোনো সমস্যা হয়েছে, তাই বাবাকে নিয়ে সঙ্গে সঙ্গে খুঁজতে বের হন। বাবাও হুজুরকে দেখে আমি কাঁদতে কাঁদতে বললি, বাবা ও আমাকে বাঁচতে দেবে না। আমাকে কতক্ষণ শামসের হাওয়ায়, ততক্ষণে শামসের হাওয়ায় মিলে গেছে। এখানে আর দেরি না করে আমাকে নিয়ে বাসায় নিয়ে আসা হয়। তারপর সব কাজ সম্পূর্ণ করে আমাকে একটা গোল বৃত্তের মধ্যে বসানো হলো। তারপর হুজুর তার কাজ শুরু করেন। শামসেরকে আমার উপর হাজির করান। শামসের হাজির হয়ে রাগান্বিত ভাবে হুজুরকে বলতে লাগলেন, তোর তো সাহস বেড়ে গেছে দেখি, জানের মায়া নেই নাকি তোর? শামসের কথায় কোনো কান্না দিয়ে হুজুর বললেন, অনেক হয়েছে, তুই এই পরিবারকে ছাড়বি নাকি তোকে বোতল বন্দি করব? এই বলে হুজুর জমজম কূপের পানি শামসের উপর ছেড়েতে লাগলেন আর দোয়া পড়তে লাগলেন। শামসের প্রচন্ড কষ্ট পাচ্ছে। হুজুরকে উদ্দেশ্য করে বলছে, বন্ধ করে সব, নইলে তোকে আর তোর পরিবারকে আমি শেষ করে দেব। এসব কথা শুনে হুজুর বলল, যা করার তুই করে নিবি, তোকে আমি এক্ষুনি মেরে ফেলবো। এই কথা বলে হুজুর আমল করতে লাগলেন। তখন শামসের আর কষ্টে থাকতে পারছি না বলেন, বন্ধ করে সব। তারপর হুজুর বললেন, আর তুই কি করবি? তোকে আমি এক্ষুনি মেরে ফেলবো। এ বলে হুজুর কিছুক্ষণ পর হুজুরকে সে বলল, আমি আর থাকতে পারছি না, আচ্ছা আমি এই পরিবারকে ছেড়ে যাব, বিনিময়ে আমাকে একটা গরু দান করতে হবে। হুজুর তখন বললেন, না তোকে গরু দিতে পারবে না, তুই এদেরকে ছেড়ে চলে যা, তোকে একটা ছাগল দেয়া হবে। তখন জিন শামসের বলেন, আচ্ছা মেনে নিলাম, আমাকে ছেড়ে দে, আমাকে একটা কালো ছাগল দিলে আমি এদেরকে ছেড়ে চলে যাবো, আর কখনো আসবো না এদের কাছে। যাই হোক, এরপর হুজুর এবং শামসের কিছুক্ষণ কথা কাটাকাটি হয়। তারপর একটা ছাগলের বিনিময়ে শামসের চলে যায়। তারপর শামসের আর কোনো সমস্যা করেনি। তবে অনেকদিন পর পর রাতে আমি স্বপ্নে ভয়ঙ্কর কিছু দেখতে পাই। রাতুল ভাই, এই ছিল আমার জীবনে ঘটে যাওয়া এক রহস্যময় ঘটনা। ভালো লাগলে পড়ে শোনাবেন রাতুল ভাই। লিখতে ভুল ত্রুটি হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। তানভীর প্রধান, গ্রাম ঘোড়াবান্ধা, চৌরাস্তা বাজার। শুরু এখানে। ইয়েস, ভয় শুরু এখানেই। বিশাল বড় একটা ঘটনা আপনাদেরকে পড়ে শোনালাম।
যে যারা যেখান থেকে আমাদেরকে দেখছেন এবং শুনছেন ভূতবেলা, তাদেরকে আরও একবার স্বাগত জানাতে চাই। আমি রাতুল আছি আপনাদের সাথে, আমার সাথে শাহাদুল রয়েছে এবং আমাদের স্টুডিওতে আছেন একজন অতিথি। আমরা তাদের কাছে ঘটনা শুনবো এবং তার আগে আমি আপনাদের কথাবার্তাগুলো যেতে চাই, দেখতে চাই কে কে আছেন আমার সাথে। লিখেছিলেন আমাদেরকে খন্দকার মেহেদী হাসান মানু, লিখেছেন সাদমান সাব্বির ভাইয়া, যুক্ত হলাম। বৃষ্টি লিখেছেন আনারুল ভাইয়ের স্টোরিটা খুবই ভয়ানক ছিল। রাদিয়া বিনতে রাফা ছিলেন আমাদের সাথে, উনিও জানিয়েছেন যে আনারুল ভাইয়ের ঘটনাটা সুন্দর ছিল। এগুলো 30 মিনিট আগের কমেন্ট পড়ছি আমি। বাদিয়াখালী থেকে স্বাধীন ছিলেন, আশরাফুল আলম ছিলেন আমাদের সাথে, মিলন ছিলেন, হেলাল মিয়া লিখেছেন আমাদেরকে, চিটাগং থেকে যুক্ত হলাম। আর যে পলাশ লিখেছিলেন আমাদেরকে, সুরিয়া জানাত পরি ছিলেন, অলি ভাই ছিলেন আমাদের সাথে, আমি অলিউল্লাহ ঢোলভাঙ্গা থেকে লিখেছেন আমাদেরকে সাজ্জাদ, আবারও অলি ভাই ছিলেন, নীলা ছিলেন আমাদের সাথে, ভাই আপনার কণ্ঠে গল্প শুনতে ভালো লাগে। মনির সরকার লিখেছেন বৃহস্পতিবার মনে করিয়ে দেবার মতো একটা অনুষ্ঠান। রাকিবুল হাসান ছিলেন আমাদের সাথে, স্টেশন বাদিয়াখালী থেকে। উম্মে রুমানা ইসলাম ছিলেন, আসসালামু আলাইকুম, অনেকদিন পর কমেন্ট করলাম, কেমন আছেন। আতিক মিয়া ছিলেন আমাদের সাথে, লাইট বন্ধ করে হেডফোন দিয়ে শুনছেন। আমাদের সাথে ছিলেন রাকিবুল, ভয় লাগছে, আপনার কণ্ঠে গল্প বেশি বেশি করেন। নীলা লিখেছিলেন আমাদেরকে। আফসানা মিম ছিলেন আমাদের সাথে, কি দরকার এইসব আজাইরা গল্প শোনায়, আমার হার্ট দুর্বল করার, আমার ভয় লাগে সেটা কি আপনি আচ্ছা আচ্ছা, তাই আপনার যদি খুব বেশি ভয় লাগে বা আপনার হার্ট এতই দুর্বল হয়ে থাকে, হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা থাকে, তাহলে শুনবেন না। লিখেছেন ইমেলটা সত্যি অসাধারণ ছিল, ভয় পাচ্ছি ইমেল শুনে। বাকি ইমেলটা শোনা হলো না, লিখেছেন খন্দকার মেহেদী হাসান মানু। যদি এই ইমেলটা না শুনে থাকেন, সত্যি আপনি মিস করেছেন ভাইয়া। লিখেছেন আমাদেরকে স্বর্ণা জাহান। তারপর দেখতে পাচ্ছি লিখেছেন আমাদেরকে কাউসার আহমেদ, শুনছি গাইবান্ধা থেকে স্বর্ণা জাহান লিখেছিলেন। গল্পের ভয় অদৃশ্য, বেশ ভয়ানক লিখেছেন স্বর্ণা। রেদওয়ান ছিলেন আমাদের সাথে, রাহুল মিয়া ছিলেন আমাদের সাথে, আরিফুল ইসলাম, ভূতবেলাকে ভীষণভাবে মিস করি, সাথে রাতুল ভাইকেও। আরিফুল ভাই, আমি জানি আপনি কর্মক্ষেত্রে খুব ব্যস্ত জীবন পার করছেন, এই জন্য আসলে আপনার লেখা আমরা পাচ্ছি না। ভাই আমার হার্ট দুর্বল, পুরো ইমেলটা শোনা হলো না, রাতে আবার ডিউটি আছে। আচ্ছা, খুব ভয় লাগছে লিখেছেন রেদওয়ান। আজকে ফার্স্ট কমেন্ট করলাম, লিখেছেন রাহুল, ইমেলটা বেশ ভয়ানক ছিল। রাকিবুল ছিলেন আমাদের সাথে, রাইম আদনান লিখেছেন সুন্দর, নীলুফা ছিলেন আমাদের সাথে, সাথে আছি। আরাফাত আপন লিখেছেন কনগ্রাচুলেশন ফর, আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ আপন, ভালোবাসা রইল। তানজিউল ইসলাম লিখেছেন আমাদেরকে, 3 জন মিলে শুনছি, মনোহরপুর, আজিজুল আর নুরুল ইসলাম এবং আমি। লিখেছেন গল্পগুলো অনেক ভালোই লাগছে, সাথে আছি, চালিয়ে যান। রিয়ন মিয়া ছিলেন আমাদের সাথে, বেশ ভয়ানক ছিল, রেডিও সারাবেলার ভূতবেলায় ভৌতিক গল্প। ভাইয়া পেছনে ব্যাকগ্রাউন্ড বন্ধ করে দাও, আচ্ছা আচ্ছা, ভয় লাগছে তাই। আসসালামু আলাইকুম ভাই, অনেকদিন পর আজকে যুক্ত হলাম। সীমন্ত ইসলাম ছিলেন আমাদের সাথে। সাউন্ড প্রবলেম, আসলে এই ধরনের ঘটনার সময় যদি সাউন্ডের প্রবলেম হয়, এখন কি ঠিক আছে? আজকে এত বড় ইমেল শেষ হয় না কেন ভাই? আজকে মেইলটি বেশ ভয়ানক ছিল, ভূতবেলার ইতিহাসের সবচেয়ে বড় ইমেল এটি। এবং এর আগেও একটি মেল ছিল, সেটি সম্ভবত আরিফুল ইসলাম ভাই পাঠিয়েছিলেন, একটা জিনের ঘটনা, সেটিও একটি জিনের ঘটনা ছিল। জি, লিখেছেন আমাদেরকে শাকিল আহমেদ, কেমন আছেন? যখন মাদ্রাসায় ছিলাম তখন বৃহস্পতিবার করে ছুটি থাকতো, অনেক মজা হতো ভূতবেলা শুনতে, আজকে অনেক সুন্দর লাগছে। রুমানা লিখেছেন থ্যাংক ইউ। নিবিড় ছিলেন আমাদের সাথে, প্রতিবারের মতো আজকে যুক্ত হলাম নারায়ণগঞ্জ থেকে। জান্নাত পাপ্পি ছিলেন আমাদের সাথে, গায়ে কাটা দেবার মতো ইমেল। জাহাদুল ইসলাম বরকত ভাই লিখেছেন, বরকত ভাই আপনাকেও অনেক অনেক মিস করি, আপনার লেখা মিস করি, খুব দ্রুত পাঠাবেন। সাউন্ড ক্লিয়ার করুন, শোনা যাচ্ছে না। শেখ শাকিল ছিলেন আমাদের সাথে, অনেকদিন পর দেখছি, ভয় লাগছে, ভয়াবহ ঘটনা। উদাখালী থেকে আমাদেরকে শুনছিলেন। রাহিম আদনান লিখেছেন ভয়ঙ্কর। হাবিবুর রহমান মানিক ছিলেন আমাদের সাথে, গাজীপুর থেকে শুনছেন। আজকে ইমেলটা এত ভয়ানক ছিল, হার্ট দুর্বল করেছে। আর কবির রাতুল ভাই, ভয়ের কথা শুনে বেশ ভয়ে আছে। নয়ন সরকার লিখেছেন, সাব্বির হোসেন লিখেছেন আজকের মিলটা সত্যি ভয়ানক। শিমুল মাহমুদ লিখেছেন ঢাকা থেকে শুনছি, আমার বাসায় কামার জানি, কষ্টে ভরা মন লিখেছেন, ঘটনাটা ভয়ঙ্কর ছিল, দারুণ লিখেছেন। সাব্বির হোসেন, ভয়ঙ্কর অভিজ্ঞতা, আজকের মেইলটা শুনে সত্যি অনেক ভয় লেগেছে। প্রফেসর কলোনি থেকে ছিলেন আমাদের সাথে, ভাই ঘরের লাইট অফ করে শুনছি। আরিফুল ইসলাম লিখেছেন গোপালগঞ্জ ফিশারি থেকে, মেইলটা অনেক ভালো ছিল, মিস করি সবাইকে, আপনাকে মিস করি। কনক সরকার লিখেছেন কেমন আছেন? শিমুল লিখেছেন মালয়েশিয়া থেকে, সাথে আছি, গল্পটা সুন্দরভাবে উপস্থাপনা করে, অনেক অনেক ধন্যবাদ এবং অনেক অনেক ভয় লেগেছে এমনটি জানিয়েছেন। ইমেলটা অনেক ভয়ঙ্কর সত্যি, থ্যাংক ইউ, গল্পটা সুন্দর ছিল, সত্যি গল্পটা আমারও ভালো লেগেছে এবং আমিও অনেক ভয় পেয়েছি যখন ফার্স্ট টাইম পড়েছি। ভাই আপনি কেমন আছেন বললেন তো, আমি অনেক ভালো আছি জন্যই ভূতবেলায় বারবার ফিরে আসি। আসলে অনেকটা সময় অতিবাহিত হয়ে গেছে ঘটনা পড়তে এবং আপনাদের কথাবার্তাগুলো শেষ করতে ইচ্ছে হচ্ছে। আরও 110টা কমেন্ট পড়ে আছে নিচে, কী করবো বুঝতে পারছি না। আমি আসলে কমেন্ট পড়তে থাকলে আজকে ঘটনা শোনানো হবে না আপনাদেরকে, আমি তার চেয়ে বরং চলে যাই আনারুল ভাইয়ের কাছে।
কনক সরকার লিখেছেন সোনারগাঁ থেকে, শুনছি রাতুল ভাই। জি আলহামদুলিল্লাহ, ফ্রম রাতুল আপন লিখেছেন। আচ্ছা আচ্ছা, তাই। আরিফুল ইসলাম ভাই এবং বরকত ভাইয়ের ইমেল চাই, একজন শ্রোতা আমাদেরকে কমেন্ট করেছেন। তো যাই হোক, আর কথা বাড়াতে চাই না, অনেকক্ষণ থেকে বকবক করছে, আমার গলাটা একটু ব্যথা করছে। এবারে আমি চলে যেতে চাই আনারুল ভাইয়ের কাছে এবং শুরুতেই জানতে চাইবো যে একজন শ্রোতা হিসেবে এই মেইলটি তার কাছে কেমন লেগেছে ভাইয়া? আলহামদুলিল্লাহ, ইমেলটা মানে আমাকেও খুব ভয়ের ভিতরে ফেলেছে। ইমেলটা শুনে জি, খুব ভালো লাগছে। যে ইমেলটা পাঠাচ্ছে তাকেও ধন্যবাদ। আর এখন যে আমি ঘটনাটা বলবো, এটা হচ্ছে 2008 সালের ঘটনা। আমার বাসার সামনেই শ্মশান ঘাট। আমার বাসার সামনে জানলা দিয়েও আমি দেখতে পাই, আবার দরজা খুলে বা রাস্তার সাথে বের হলেও দেখতে পাই। তখন আমি অবশ্য সেভাবে বাসা করিনি, ওটা আমাদের একটা প্রজেক্ট ছিল। জি, প্রজেক্ট, আর আমাদের একটা প্রজেক্ট ওখানে ডেরা ছিল আর কি। জি, আমার মামা থাকতো। একদিন হঠাৎ করে আমি ওখানে থাকি, মামা বললো আজকে আমি অসুস্থ, তুমি যা থাকো। তাই বললাম এত রাত্রে সারা রাত যা থাকবো, আর একজন হলে ভালো হতো না? কয় কোনো সমস্যা নেই, যাও। আচ্ছা, মাছের প্রজেক্টও রাতের বেলা করে মাছ দেখার লাগে, প্রজেক্ট দেখার লাগে। জি, তো লাইট নিলাম, লাইট নিয়ে দোকান থেকে পান নিলাম, তারপরে চা বানিয়ে দিল, একটু কাপে চা নিলাম, নিয়ে মগে করে চা নিয়ে চলে গেলাম। একটু মুড়ি নিলাম, চানাচুর নিলাম। আমি আবার ডেরাতে গেলাম, ডেরাতে যা ডেরা খুললাম, খুলিয়ে ঢুকলাম। আনুমানিক 9টা, 9:30 মতো বাজে। তখন দেখলাম শ্মশান ঘাটে একটা লাশ নিয়ে আসলো। আচ্ছা, বড়াই গাছ। এখন যে রাস্তাটা হয়েছে তখন রাস্তা ছিল না, তখন জমি বাড়ি দিয়ে আল ছিল। আচ্ছা, নদীর সাইড দিয়ে আল ছিল। ওকে, আমাদের আলের উপরেই আর কি ইউক্যালিপ্টাস গাছের সাথে আমাদের ডেরা। আচ্ছা, তো ওখানে আমি ঝাঁপ খুলিয়ে বসলাম, বসিয়ে মুড়ি মাখাতেছি। চা আছে, চাটা অবশ্য ঠান্ডা হয়েছে। তারপর আমি একটু পাতা টাতা খুঁড়িয়ে ম্যাস্টোগা দিয়ে চাটা একটু গরম করলাম। গরম করার পরে মুড়ি দিয়ে আমি চা খাচ্ছি। লাশটা নিয়ে আসলো, নিয়ে আসিয়ে দেখি আমাদের ঠাকুর ফিরাবার সব অ্যারেঞ্জমেন্ট করতেছে। আমি দেখতেইছি, এখানে লাইট মারি দেখতেইছি। আচ্ছা, ওনাদেরও লাইট আছে। তা কেউ আবার ওই বড় বড় টর্চ লাইটগুলো নিছে, 2-3 জন টর্চ লাইট ধরছে। তখন এখন যে শ্মশানটা আছে ওটা অতটা একটা মজবুত শ্মশান ছিল না, শুকনো জায়গা তো, মানে বোল্ডার উপরে নিয়ে ওই বড়াই গাছের নিচে ওরা পড়ে, ওখানে পড়ে। আমি আবার দেখতেছি, দেখার পরে সম্পূর্ণ লোকজন আসলো, আসিয়ে সিংটা টিংটা দিয়ে খড়ি টড়ি দিয়ে যাক যেটা ওনাদের পীড়িত কাজ করার লাগে করতেছে। ওকে, করার পরে আমি আবার আমার চোখ আর ওই দিক থেকে সরতেছে না, দেখি কিভাবে পড়ে। জি, তা আমি চা খাওয়া শেষ, চা খাওয়ার পরে হেলান দিলাম। ওখানে হেলান দেওয়ার পরেই তো দেখলাম যে মানুষ হয়ে মানুষকে এভাবে পড়ে, মানে একটা ভয়ে আসি গেল আমার শরীরে। আসার পরে এখন কি করি, ঘুম আসতেছে না, আমার ঘুম আসতেছে না, আবার বারবার ওই সিনটাই উঠতেছে চোখে। যাই হোক, ওনাদের পড়া শেষ হওয়ার প্রায় 2-2.5 ঘন্টা লাগলো, প্রায় রাত 1টা বাজে। ওনারা শেষ করে যায়, আমি আবার নামি, দাঁড়ার থেকে নামিয়ে চারপাশে লাইট মারতেছি। 1:15 বাজে আর কি। লাইট মারার পরে লাইটটা যখন আমি অফ করলাম, তখন আমার ডেরার উপর থেকে একটা লাল আগুনের দলা যায় ওই বড়াই গাছের ওখানে পড়লো। তো পড়ার পরে আমি করলাম কি রে, এভাবে আগুনের দলা গেল মানে। তো দেখি ওখানে আবার ঠাকুর আবার কাবলাগুলি করতেছে, হরি হরি করতেছে। তো করার পরে ফিনিশিং দিয়ে গেল,
দেখার পর আমি করলাম যেখানে এইভাবে আবার আগুনের দোলা আসি ওই জায়গায় পড়লো, ভয় লাগে গেল শরীরে। লাগানোর পরে আমি আবার উঠলাম, ডেরাতে উঠলাম। ওঠার পরে একটু বালিশে হেলান দিছি, হেলানি দেওয়ার পরে দেখি যে লোকটা ওখানে পড়লো, পড়ার পরে আবার আগুনের দোলাটা আবার আমার ডেরা ইউক্যালিপ্টাসের গাছের উপরে আসি, ইউক্যালিপ্টাসের গাছের ওখানে আসিয়ে তা আমি আবার দেখলাম যে ডেরার উপরে পড়লো না, আবার ওই দিয়ে গেল। আবার আবার অপোজিটে কিন্তু আমাদের গোরস্থান, কবরস্থান। তা আমি আবার নামলাম, নামিয়ে লাইট মারতেছি। লাইট মারতে মারতে দেখি একদম আমাদের রঞ্জুম, আমার বাগান আছে ওখানে উঁচা জায়গা, ওটা একটা 3 রাস্তা, মানে 3 আইলের মাথা ছিল আর কি একটা। তো 3 আইলের মাথাতে আমরা যাকে বলি ওই যে ভোগ দেয়, কারো কিছু হলে নাক মুখ দিয়ে রক্ত পড়লে ভোগ দেয় ওই 3 আইলের মাঝখানে। তারপর ওখান থেকে চোখ যেতে যেতে আবার ওখানে দেখলাম একটা বিড়াল বের হলো, ওখান থেকে একটা বিড়াল আসলো। ওকে। তো বিড়ালটা শব্দ করতে করতে আসতেছে। তা আমি আবার আমার প্রজেক্টের দিকে লাইট মারতেছি। আচ্ছা। কিছুক্ষণ প্রায় 5-7 ফাঁকে বিড়ালটা আমার সামনে এসে আবার উদাও হয়ে গেল। তা আমি আবার লাইট মারতেছি চারপাশ, কোথায় গেল দেখি বিড়ালটা কই গেল। কালা কিচকিচ করে বিড়াল, তো খালি চোখ জ্বলতেছে। তা আমি আবার লাইট নিয়ে সঙ্গেই গেলাম, যা একদম ওই মরাটা যেখানে পুড়ছে ওই মরার মানে বোল্ডারের সোজায় আমি যাওয়া দাঁড়াইছি। দাঁড়ানির সাথে সাথে দেখি ওই আগুনের দোলাটা আবার ওখানে যায়, ওই বড়াই গাছের ওখানে পড়লো। আচ্ছা। তখন আবার আমার গাও শিংড়ি দিয়ে উঠলো। শিংড়ি দেওয়ার পরে দেখি একটা কুকুর আবার ফির নদী সাঁতরে আসতেছে। স্যাপসাপানি পানি, তো প্রায় হাঁটু নিচে পানি, পার হয়ে আসতেছে। তা আমি আবার কুকুরের দিকে লাইট মারি, কুকুর আবার আমার সোজার দিকে আসতেছে। তা আমি আবার একটা লাঠি নিলাম। আচ্ছা। লাঠি নেওয়ার সাথেই কুকুরটা একদম কিনারে আসলো। কিনারে আসি আমি যেই লাইটটা অফ করছি দেখি কুকুর আর নাই। আচ্ছা, ভয় লেগে গেল, গাও শিংড়িয়া একদম কাটার মতো হয়ে গেল। আসলাম, ওখান থেকে আসিয়ে দেখি ডেরার সামনে ওই আবার সাবেকি বিড়াল, কালা কিচকিচ করে চোখ খালি জ্বলতেছে। জি। তা আমি বললাম যে বাবা, আমি তো কোনো ক্ষতি করি নাই, এভাবে পিতলাতিস কেন? জি। এভাবে পিতলাতিস বুঝতে পারতেছি না। তো বিড়ালটাকে এত খেদাচ্ছি যাচ্ছে না। আচ্ছা। লাঠি দিয়ে খেদাচ্ছি যাচ্ছে না, মানে আমার ডেরা উঠতে দিচ্ছে না আর কি। তা আমি আবার ব্যাগ হলাম। ব্যাগ হওয়ার পরে আমার এক ভাইয়ের বাসা আছে আমার বাসার সাথেই। তা আমি আবার 2-3টা ডাক দিলাম, তারা ঘরে কোনো সারা শব্দ নেই, মানে আমার কণ্ঠটা পাচ্ছে না তারা। আচ্ছা। এমন অবস্থা, আমার কণ্ঠটা পাচ্ছে না। আর রাত প্রায় 2টা-2:30টার মতো বাজে। আমি চিন্তা করলাম আমার তো ডেরা তুলতেই হবে। হ্যাঁ। ডেরাত না উঠলেও তো আমার ম্যাচও নাই, এখন আমি তো খালি হাত পাও। আবার চিন্তা, না ডেরাতে আমাকে উঠতেই হবে। সামনে আগেই দেখি বিলাইটাই আঘাত দিছে। আমি লাঠি দিয়ে খেদাই, তাও মনে করা যায় না। আচ্ছা। আবার 3বার যখন বিলাইটা আমি খেদালাম, খেদানির পরে বিলাইটাই খালি 3 ঝাঁপ দিয়ে মনে হয় আমার ডেরা পার হলো। আমি একটু আগে যাই, খালি পেছন মুখ আছে, পেছন মুখ হয়ে দেখি কুকুর। আচ্ছা। কুকুরের চেহারা দেখিয়া মানে এমন অবস্থা, আমি ঝাঁপ দিয়ে ডেরাত চড়ছি, ডেরাত চড়িয়ে ডেরা লাগাইছি, ঝাঁপ লাগাইছি, লাগা ম্যাচটা হাতে মানে ম্যাচ খুঁজতেছি, ম্যাচ পাচ্ছি না, এমন অবস্থা। দেখি বালিশের তলে ম্যাচ বাই করিয়া কেবল ঠোকা দিছি, বারুদও ধরে না, আগুন ধরে না। কি করি, নামলাম। নামি দেখি যে জায়গায় যে
লোকটা পড়া গেল, পড়লো, ওখানে দেখি 3-4টা শিয়াল, সেই ডাক মনে হয় ওখানে একটা কিলেকিলির মনে হয় এরকম একটা বাজছে, এইরকম ডাক, ভয়ঙ্কর ডাক শোনা, এমন ও ডাক শোনার সাথে সাথেই মানে গা পা শিংড়ি উঠলো। তা আমি আবার আস্তে আস্তে চিন্তা করলাম, না এখানে থাকা যাবে না, বাসার দিকে যাই। আচ্ছা, তা আমি আবার ঝাঁপ নামে দিয়ে আস্তে আস্তে বাসার দিকে রওনা দিচ্ছি। দেখি না, 4-5টা কুকুর, শিয়াল মনে করেন যে আমাদের সামনের রাইলের মাঝখানে দাবড়াদাবড়ি লাগিয়ে দিস। তা আমি আবার চিন্তা করলাম, না জিনিসটা তো খারাপ মনে হচ্ছে। তা আমি আবার আমার ভাইয়ের এক ডাক দিলাম, আজাদ ভাই আসো নাকি বাসায়? আচ্ছা, আজাদ ভাই ডাক দিলাম, 2-3টে ডাক দিলাম, তারা সারা শব্দ দিচ্ছে না, হয়তো কেউ ডাকতেছে। আবার ব্যাগ হলাম ডেরায় ব্যাগ হওয়ার পরে দেখি ঠাকুর ঘটি নিয়ে লাইট জ্বালাতে জ্বালাতে এই বড়াই গাছের দিকে আসতেছে। রাত বাজে প্রায় এই 3টার কাছাকাছি। আমি জানি তো আর 1 ঘন্টা পর আজান দিবেই, 1-1.5 ঘন্টা পর। এইভাবেই পিতলাবে। এমন ভয়ঙ্কর সিনারি নিয়ে আমার সামনে আসি দাঁড়াইলো, মানে হাত নাই 2টা, চোখ দিয়ে মনে করেন যে সেই অবস্থা, মনে হয় আগুন বাই হতেছে, দাউ দাউ করে আগুন। তারপর আমি চিন্তা করলাম যে আমার কি শরীর টরির কি পাক আছে না পাক আছে। তারপর আবার একটু টেনশন করলাম যে না, আমি তো ঠিকই আছি। তো এখন ঠাকুরকে আমি ডাক দিই, ঠাকুর শোনে না। শোনার পরে 3-4টা ডাক দিলাম, শুনলো না। তাই বললাম, উনি আবার এত রাত্রে আবার ফির বড় হয়ে গেছেন নিচের তলে কেন? তো যেই আমি ডেরার দিকে যাই, দেখি ওই লোকটা আবার আসতেছে, হাত ছাড়া, শুধু চোখ মুখ দিয়ে আগুন জ্বলতেছে, এরকম অবস্থা। তাই আমি একটা ভয়ে পড়ে গেলাম। ভয়ে পড়ে যাওয়ার পরে দেখি আমার টিনের ডেরার চালের উপরে শব্দ হচ্ছে। কিরকম? মানে এমন বিকট শব্দ হচ্ছে, মানে ডেরাটা ছিল আমার গায়ের উপরে পড়ে, এরকম অবস্থা। আচ্ছা, তা আমি আবার করলাম যে ভাই, বাবা দেখো, আমি তো আপনার কোনো ক্ষতি করিনি, যদি কোনো ক্ষতি করি থাকি সেটা বলেন। তো হুট করে একটা পেছন থেকে একটা আওয়াজ এলো, হ্যাঁ তুই আমার ক্ষতি করছিস। কি ক্ষতি? বাসার থেকে বের হওয়া আসার টাইমে তুই আমার ছায়া পাড়া আসছিস। আমি তো কোনো শ্যামা দেখলাম না। হ্যাঁ আমি শ্যামাই, তুই আমার গায়ের উপর দিয়ে পাড়া দিয়ে চলে যাচ্ছিস। আচ্ছা, আমি তো খেয়াল করি নাই বাবা। কেন খেয়াল করবি না? তুই আসলি বাসাতে আবার খালি পিঠে, তেল ভাজা পিঠা খালি, মুড়ি খালি, খায় আবার মুড়ি চা নিয়ে আসলি। আচ্ছা, আসবি তুই ঘাড়া দিয়ে আসবি, দেখবি না ডান বামে কে আছে না আছে। আমি তো দেখিয়ে আসছি, আমার সামনেও নাই কেউ, পেছনেও নাই কেউ, ডানেও নাই কেউ, বামেও নাই কেউ। আপনার শ্যামা আমি কোথায় পাঠাইলেন? আমি ইউক্যালিপটাস গাছের উপরে আমি বসে আছি, আর সূর্যের তাপেতে, জ্যোৎস্নার তাপেতে আমার শ্যামাটা নিচে গেছে। আচ্ছা, ওই শ্যামাটা তুই আমার পাড়ে আসছিস, তার জন্য আজকে তোকে এগুলো ভুগতেছি। দেখলাম না, আমি তো কোনো শ্যামাটামা পারিনি। না দেখ, চিন্তা করে দেখ। দেখি মনে হয় চাল ভাঙি পড়ে। আবার দেখতেছি আবার ওই লোকটা আবার আসতেছে সামনের দিকে আসতেছে। আমি আস্তে আস্তে উঠতেছি, উঠতে একবারে ডেরার কাছে গেছি। ওকে, ডেরার কাছে যাওয়ার সাথে সাথে ওই লোকটা এসে আমাকে এমন ভাবে ধরলো, মানে ঠ্যাং দিয়ে এমন ভাবে ধরলো, ধরার সাথে সাথে মানে আমি যে ডেরা তুটবো, সেই ডেরার থেকে আমাকে মনে করছে একবারে নিচে নামে ফেলালো। ওকে, তা আমি আর ওখানে যে পড়ে গেলাম, পড়ে যে আর কিছু বুঝতে পারলাম না। পরে সকালবেলা ভোরের দেখি সবাই দেখি বাড়ির সামনে আসি ডেরার সামনে আসি, দেখতেছি আমার এই অবস্থা। তো পানি টানি ছিটে দিল, দেওয়ার পরে বলতেছে কি হয়েছে রাতের বেলা? তাই গেলাম, আমি তো ভালো লোক গেলাম, কে যেন আমার ডেরার উপরে আসি বলতেছে, সাইডে বলতেছে, আমি বলে শ্যামা পরে যাচ্ছি। আচ্ছা,
এমন অবস্থা রাতের বেলা দেখি মানে হাত নাই, চোখ মুখ দিয়ে অন্ধকার, খালি রক্ত, আগুন। তারপর সময়তে বিলাই হয়ে আসতেছে, সময়তে কুকুর হয়ে আসতেছে, সময়তে আবার নদী ওপারে দেখি মনে করেন যে শিয়ালের নাখান ডাক 8-10টা করে ডাকতেছে। আবার সময়তে দেখি ঠাকুরও, সময়তে ঠাকুর দেখি ওই বড়াই গাছের তলে যায় হেরকিম না কি যেন নিয়ে যাচ্ছে। কনা ভালো করে কও তোমার কি হয়েছে? আমি বললাম না এগুলোই হয়েছে। তা আবার রাতের বেলা সকালবেলা আবার নিয়ে গেল, নিয়ে যা বাসার সামনে বাসায় নিল। বাসায় নেওয়ার পরে কবিরাজ ডাকলো, কবিরাজ ডাকার পরে ঝাড়াফুঁক করলো। তা ওনাকে বললো, কবিরাজে বলতেছে কয়নাক তো যাই হোক কালি আকর্ষণ করছে, ইনি যাওয়ার টাইমে কিছু খায় গেছিল নাকি? আচ্ছা। তখন আমার ওয়াইফ বললো হ্যাঁ পিঠে খায় গেছিল। আমার মামি বললো হ্যাঁ পিঠে খায় গেছিল। তো কয় যাতে একটা শ্যামা পাড়ে গেছিল, ওই শ্যামাটা ছিল কালী। আর এ ছেলে যায়া শ্মশান মুখে হয়তো কোনো একটা লাশ পুঁতছিল, সেই লাশের দিকেই বেশি করে আরো ফলো করছে বেশি। তা আবার কয় ঠিক হবে, কিন্তু এনার কি আরো কোনো আদার্স কোনো ভয়টাই মানে আরো কোনো দিন পাইছিল নাকি? তারপর আমার বাড়ির সবাই বললো যে না কোনো ভয়টাই পাই নাই, আজকে এই প্রথম, আমি কালকে যাইনি বিদায়, আজকে আমি ভাগনাকে পাঠিয়ে দিয়েছি ডেরাতে পজিটিভ দেখার জন্য। তা কবিরাজ বলার পরে কবিরাজ বললো ঠিক আছে আপনারা রুগীকে নিয়ে আসেন, এখানে সামনে নিয়ে আসেন। আমাকে নিয়ে গেল, সামনে নিয়ে যায়, যাই হোক মাঝখানে একটা গোল দাগ দিল চাকু দিয়ে। দাগ দেওয়ার পরে বলতেছে, চাকুটা গাড়লো, গাড়ার পর একটা ওনার একটা ফকির আছে, তুলের আসি পাতা, পাতা ওনাকে নিয়ে এসে বসালো, আমাকে সাইডে বসালো। যাই হোক ওই পাতার উপরে ভর দিল, ভর দেওয়ার পরে বলতেছে কি ক্ষতি করছে এই ছেলেটা তোর? ছেলেটা 2-3টা ক্ষতি করছে আমার। এক, আমি যে জায়গায় থাকি সে জায়গায় ওর চোখের নজর গেছে। প্রথমত আমার শ্যামা পাড়ে গেছে, দ্বিতীয়ত আমি যাই আসি ওই আমার চোখে দৃষ্টি দিছে, আর তৃতীয়ত আমার গাছের সামনে জানে ওটা শ্মশান, লোকজন ওখানে পড়ে, হিন্দু মানুষকে পড়ে, আর ওখানে চোখ গেছে। তুই যে ছেলেটার ক্ষতি করলি এই ক্ষতিটার পূরণ কে দিবে? আর তুই ছাড়বি কি না ছাড়বি বল? কয় না আমাকে আমি ছাড়বো না, ওই আমার শ্যামা পাচ্ছে, শ্যামা পাড়াছে, আমি ওর যে কোনো একটা পাশে ক্ষতি করব। তো 1-2 কথা হতেই কবিরাজ সাহেব পানি ছিটে দিল, পানি পড়া ছিটে দিল। দেওয়ার পরে বলতেছে কয় তোর পানি ছিটে কোনো কাজে লাগবে না। কয় কাজে লাগে কি না লাগে দেখি। কয় তুই যদি আমার ক্ষতি করিস তাহলে আমি ওই ছেলের ক্ষতি করব। তখন কবিরাজ বলল কি চাস তুই? তুই কি চালে ওই ছেলেকে ছাড়বি বল? কয় ওই আমি যদি ওকে ছাড়ি, ওকে কালা কবিতর দিতে হবে, কালো কবিতর, কালো কবিতর দিতে হবে 2টা, আর মুরুগ দিতে হবে, দেশি মুরুগ বড় একটা দিতে হবে। কয় না এগুলো দিবার পাবো না, গরিব মানুষ দিতে পারবে না, তুই যে কোনো একটা চা। তখন বললো না তোর যেতে হবে না, তাহলে আমি ওকে ছাড়বো না। তখন বললো তাহলে তোকে আমি বোতলে ভরাই। এই বলিয়া ওই পাতার গায়ে একটা ডাং দিল। আচ্ছা। ডাং দেওয়ার সাথে পাতা চোখটি উঠলো। ওটার পরে বলতেছে আমার গায়ে হাত দিবি না, যা বলবি ভালোভাবে বল, গায়ে হাত দিয়ে কথা বলিস না। আমি কিন্তু এই ঘাটের কালী, আর আমি কিন্তু প্রায় মানুষকে আকর্ষণ করি, কারণ যারা আমার শ্যামা পাড়ায় তাকেই আমি আকর্ষণ করি, আর যারা আমার এই আমি যে উড়ি যাই উড়ি আসি এই দৃষ্টিটা যারা আমার কাছে দেয় তাদেরকে আমি আকর্ষণ করি। তখন বলছে ঠিক আছে আমরা তোকে কালো কবিতর দেবো 2টা। সেটা আজকেই দিতে হবে। কয় কোথায়?
কয় বড়াই গাছের নিতে দিতে হবে। কয় না, আমি বড়াই গাছের নিতে দেবো না, আমি তোর এই ইউক্যালিপ্টাস গাছের এখানে দেবো। কয় না, আমার থান তো ওই বড়াই গাছের ওখানে। তো এখন পাতার সাথে খুব মানে ডাঙ্গাডাঙ্গি হিড়ে পানি ছিঁড়ে লাস্টে করলো কি, কয় তোকে আমি বোতলেতেই ভরাবো, দাঁড়া। এক দুই কথায় পরে কয় না ঠিক আছে, আমি রাজি, তুই দিয়ে আয়, ওই ইউক্যালিপ্টাস গাছের নিচেই দিয়ে আয়, কিন্তু কেউ যাবে না, আচ্ছা, কেউ যাবে না, শুধু ওই ছেলেই নিজে হাতে দিয়ে আসবে। ওকে, ওর ফ্যামিলির কেউ না, আর আত্মীয় স্বজনের ভেতরে কর, এবং ওর ওয়াইফও না। আবার আমি ফির অসুস্থ, এখন আমাকে ফির আবার কবরাজ বলল, বাবা তোমাকেই যেতে হবে, তোমাকেই যা জিনিসটা দিয়ে আসতে হবে, নাহলে ও তোমাকে ছাড়বে না। আচ্ছা, তখন বললো আমার মামা যা দুটো কবিতর নিয়ে আসলো, কবিতর নিয়ে আসিয়ে আমার হাতে দিল। আমি ফির ঠিক কালী সন্ধ্যার সময়, জি, যে টাইমে ওই বের হয় আর কি, ছোটাছুটি করে আগুনের দলার মতো, তখন আমি মানে কবিতর দুটো নিয়ে আমার ডেরার ওখানে গেলাম। ডেরার ওখানে যা আমার পেছনে ইউক্যালিপ্টাস গাছ আছে, ওখানে আমি দিয়ে আসলাম। দিয়ে আসার পরে বের হলাম, দিয়ে কেবল ডেরার সামনে আসছি, ঘুরি যা দেখি আমার কবিতর নাই, কবিতর দুটো নাই। আমি আবার আজাদ ভাই দেখলাম, আজাদ ভাই আছেন নাকি বাসায়? তো বের হলো না। তখন আমার ওই ভাগ্নি আছে আজাদ ভাইয়ের মেয়ে, তখন কয়ে যে খালু নাই এখানে। আমি আবার সামনে একটু আগিয়ে আসলাম, আগিয়ে আসি দেখি কালো একটা শ্যামা আমার ডেরার উপর দিয়ে সোজায় মনে করেন যে ওই বড়াই গাছের ওখানে যাচ্ছে। আচ্ছা, বড়াই গাছের ওখানে গেল, ওখান থেকে ঠিক 15-20 মিনিট পর আমার শরীর দিয়ে মানে একদম পানি পড়া শুরু হলো। মানে আপনার শরীরে আপনার গায়ে, হ্যাঁ, শরীরে পানি, হ্যাঁ, পানি পড়া শুরু হলো। মানে প্রচন্ড জ্বর টর ছিল, শরীর খারাপ ছিল। জি, তা গাও যখন একদম মনে করেন বৃষ্টির মতো মনে হয় ধুয়ে যাচ্ছে, এরকম অবস্থা। আচ্ছা, তা আমি আবার চিন্তা, ওখানে যেই গা ঝরে পড়লো, তখন আমি ডেরার সাথে একটু হেলান দিলাম। হেলান দেওয়ার সাথেই মনে করেন যে আমি একদম সেই অবস্থা। পরে তো খোঁজাখুঁজি, 8টা বাজে, 7টা-8টার মতো বাজে, তখন বললো যে কবিতর নিয়ে গেল, এখনো তো আসলো না। পরে মামা মামি আমার ওয়াইফ সহকারে আসি, দেখে এখানে আমি ডেরার সামনে পড়ে আছি। পরে আবার তুলি নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে পানি টানি দিল, জাগনা টাগনা করালো, করার পরে আমি একটু সুস্থ, আচ্ছা, আচ্ছা, একদম পুরো তেমন একটা সুস্থ না। তা আমাকে বললো, বাবা কি হয়েছে, তুমি তো সুস্থ লোক গেলে। আমি গেলাম না, সুস্থ না, আমি কবিতর দুটো ওই পাশে থুছি, থোয়ার পরে খালি এই পাশে আসছি, আসিয়ে পেছনে যায় দেখি নাই, শুধু একটা শ্যামা ওই বড়াই গাছের ওখানে গেল। যাওয়ার সাথেই আমি মনে করেন যে আমার শরীর দিয়ে সমানে গাও ঘামা শুরু হয়েছে, একদম ক্লান্ত হয়ে গেলাম, পড়ে গেলাম। পড়ে যায় আমি ডেরার সাথে হেলান দিয়ে আসি। কয় ঠিক আছে, তুমি বিশ্রাম করো, আজকে তোমার যাওয়ার দরকার নেই, আমরা ওখানে ডেরার ডিউটি করবো। এই আচ্ছা, চলবে, এই ছিল ঘটনা, এই ছিল ঘটনা। আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ ভাইয়া, আপনার কাছে আমরা চমৎকার একটি ঘটনা শুনলাম। তো এই মুহূর্তে যেহেতু সময় খুব কম আছে, তো আমি আসলে শ্রোতাদের কমেন্টগুলো পড়তে চাই না, আমি আরেকবার একটু ভাইয়ের কাছে ফিরতে চাই, যে খুব ছোট করে যদি কোনো ঘটনা থেকে থাকে আপনার কাছে। আমাদের হাতে টাইম আছে এরকম 7 থেকে 8 মিনিট, আপনার শোনা ঘটনা এরকম। শোনা ঘটনা বলতেই চোখে দেখায় ঘটনা। জি জি জি, আমাদের মডার্ন স্কুলের পাশেই প্রাইমারি স্কুল। হ্যাঁ হ্যাঁ, তো কালীবাড়ি বাসা, ওকে, ও হিন্দু মানুষ। জানি না কি কারণে ঘটনা হচ্ছে। আমরা তখন ব্রিজে তখন ডিউটি করি, তখন বন্যার সময়। আচ্ছা, তো ব্রিজ থেকে ডিউটি করে আসতে কারা যেন আমাদের যা বলতেছে, আপনাদের স্কুলের ওটি একটা লাশ, মানুষ গলাত ফাঁসি দিয়ে মারা গেছে। আচ্ছা আচ্ছা, কে কয় যে জানি না, খালি শুনলাম কালীবাড়ি বাসা। কোন কালীবাড়ি, বড় কালীবাড়ি না ছোট বাড়ি? কয় ছোট কালীবাড়ি। আচ্ছা, তা আমরা আবার তখন আজাদ ভাই, আমরা সহকারে ব্রিজে ডিউটি করি, তখন আমরা চলে আসলাম প্রায় 3টা
3:15 মতো বাজে। ওকে। আসতেই দেখি প্রচন্ড লোকের ভিড়। কিছে দেখো যা, তো দেখি আমের গাছের সঙ্গে ফাঁস টাঙ্গিছে। আচ্ছা। ফাঁস টাঙ্গিছে, ঝুলে আসতো লাশটা। তো দেখে হাত পা শিঙড়ি উঠলো। তাই বললাম কি হয়েছে? তো সবাই আর বিস্তারিত ওটা জানে না। আমি বললাম একটা মানুষ হুট করে এসে এখানে ফাঁসি দিল আর আপনারা চাতেই দেখলেন। কয় ও যে টাইমে ফাঁসি দিয়েছে আমরা এখানে কেউ ছিলাম না। আচ্ছা। ও আসে একদম স্কুল ছুটি দেওয়ার আধা ঘন্টা পরেই আসিয়ে ও আমের গাছের সঙ্গে মানে দড়ি আগে বান্ধিছে, বান্ধার পরে ওই দড়িতে গলা দড়ি দিয়ে ঝাঁপ দিছে আমের গাছের সাথে, আমের গাছ থেকে। আমি বললাম কি হয়েছে ভাই? আর একজনকে বললাম, বাবা না চলে তো জানি না। তা লাশটা ওখান থেকে নামালো, পুলিশ গেল। আচ্ছা। পুলিশ যাওয়ার পর ওখানে লাশটা নামালো, নামার পরে বিস্তারিত শুনলো। তো পুরো ডিটেলসটা আমাদের বললো না আর কি। তা আমরা বললাম যে লাশ নিয়ে যাচ্ছেন, তাদের ফ্যামিলি লাগবে না, কারণ বাসা তো কালীবাড়ি। তখন যাই হোক ওর ভাই আসলো মনে হয় দৌড় দিয়ে, ভাই না কে যেন আত্মীয় স্বজন চিনি না, ফ্যামিলি থেকে আসলো। আসার পরে লাশটা সহকারে নিয়ে গেল। তো ওখানে বললো যে আপনারা কেউ চলেন, আমাদের সঙ্গে সাক্ষী দিতে হবে। তা সবাই বললো না না না, আপনারাই নিয়ে যান, আপনাদের ভেতরেই যে কোনো একজন সাক্ষী দিলেই হবে। আচ্ছা। তা নিয়ে যাওয়ার পরেই 2-3 দিন পরেই প্রায় মাসখানিকের মতো ওই জায়গায় কেউ যায় না ভয়তে। কি যেন একটা শব্দ হয়, মানে একটা কাউলাকাউলি শব্দ হয়, বাঁচাও বাঁচাও, আমি মারা যাবো, হ্যান ত্যান ইত্যাদি, মানে যেটা বললে মানুষ ভয় করে আর কি, ওই ধরনের একটা আওয়াজ আসে, মানুষজন বলে। তো পাশেই রাস্তার পাশে আমাদের গোলাপ মামার বাসা। তো ওনার ছেলে সাইফুলকে জিজ্ঞেস করলাম, কেন মাস্টার কি অবস্থা, কি হয়েছে এখানে? দোস্ত এখানে ঘুমিয়ে পারা যাচ্ছে না, রাত হলে আওয়াজ হয়, বাঁচাও বাঁচাও ডাক, একটা শব্দ আসে, অদ্ভুত একটা চিৎকার আসে। আর চিৎকারটা শুনে মানে ওখানে দিনের বেলাও কেউ যায় না, রাত্রে তো দূরে থাক, দিনের বেলাও কেউ যায় না। অথচ একটা ছেলেপেলের ওখানে একটা স্কুল ছুটি হলে একটা আড্ডা দেওয়ার জায়গা ছিল ওখানে, ছেলেপেলে যাতে সময় দিত, খেলাধুলা করতো। তো ওখানে প্রায় 2-3 মাস যেত না, ওই গেলেই খালি শব্দটা শুনে, সন্ধ্যা হোক বিকাল হোক, বেশি করে সন্ধ্যার দিকেই শব্দটা বেশি হয়। আচ্ছা। সন্ধ্যার পরেই ঘটনাটা বেশি হয়, দিনের বেলা একটু কম হয়। এই ওকে, এই ছিল আপনার ঘটনা। জি, তো ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এই মুহূর্তে আমরা শুনছিলাম আপনার কাছে খুব চমৎকার কিছু ঘটনা। আজকের আয়োজনে আপনি ছিলেন আমাদের মধ্যমণি, কারণ আপনার থেকে আমরা সবচেয়ে ভয়ঙ্কর ভয়ঙ্কর অভিজ্ঞতাগুলো শুনেছি। এরকম ঘটনা যদি শ্রোতা আপনাদের কাছেও থেকে থাকে তাহলে আমাদের সাথে শেয়ার করতে পারেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, এই মুহূর্তে যাই হোক যারা যারা ছিলেন আমাদের সাথে তাদের প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ। এখন ঘড়িতে সময় 10:50। আমি আসলে খুব বেশি কথা বলতে চাই না, আপনাদের কথাবার্তাগুলো পড়ে ফেলতে চাই এবং তারপর আজকের অনুষ্ঠান থেকে চলে যেতে চাই। কারণ দেখতে পাচ্ছি আমাদেরকে লিখেছেন শেখ ফরিদ আহমেদ, লিখেছিলেন আমাদেরকে নয়ন সরকার ভাই রাতের প্রহরে চমৎকার ভয়, মনের কথা ছিল। লিখেছেন আমাদেরকে আরাফাত আপন সাথেই থাকুন, লিখেছেন আমাদেরকে রনি সরকার ভাই শুনছি চক কুমেদপুর ডিপ বাজার থেকে, ভয় লাগছে। আমাদের সাথে ছিলেন আর যে ইকরাম ইসলাম, সাথে আছে ভাইয়া ঝিনাইদহ থেকে, থ্যাংক ইউ। লিখেছেন আমাদেরকে রোমানা ইসলাম, উনি নাকি কোনোদিন ভয় পায়নি এমনটি জানিয়েছেন। অশ্লীল ফাহিম লিখেছেন আমাদেরকে, কি লিখেছেন সরি নামটা কি ছিল ভাই, আস্তাগফিরুল্লাহ। লিখেছেন আমাদেরকে এমডি সুমন ইসলাম, লিখেছেন হাই ভাই আমি সুমন বলছি। আচ্ছা, উনি লিখেছেন যে আমার বাসা, আচ্ছা ওকে, প্রথমবার কমেন্ট করলাম, আমার ভয় লাগে না, আজকে প্রোগ্রাম অনেক সুন্দর হচ্ছে, থ্যাংক ইউ। লিখেছিলেন আমাদেরকে
এমডি জাহিদ সালাম জানিয়েছেন, ওয়ালাইকুম সালাম। ঘর অন্ধকার করে শুনছি রেডিও সারাবেলা। জান্নাত বাপ্পি লিখেছেন আমাদেরকে, গল্পগুলো অনেক ভয়ঙ্কর ছিল। আজকের প্রোগ্রাম অনেক ভালো হচ্ছে। সুমন ভাই লিখেছিলেন আবারও, ইমেলটা আমার শোনা সব থেকে ভয়ঙ্কর ঘটনা। এমডি জাহিদ লিখেছেন রুমের লাইট বন্ধ করে উনি শুনেছেন, এমডি জানিয়েছেন। ফেরদাউস লিখেছেন অনেক ভয় লাগছে। লিখেছেন আমাদেরকে সুমন ভাই আবারও, আমার স্ত্রী আচ্ছা ভূতে ভয় পায়, তবুও ভূতের গল্প শোনে রেডিও সারাবেলায়। আমার স্ত্রীর নাম জান্নাতি, ও একজন রেডিও সারাবেলার ভক্ত। আপনাদের দুজনের জন্য অনেক অনেক শুভকামনা। লিখেছেন আমাদেরকে কোথায় এটা না কি যেন লিখেছেন, শাহরিয়ার মাহমুদ কাব্য লিখেছিলেন। আপনার স্পেলিংটা ঠিক করবেন, আসলে বুঝতে পারছি না KTY দ্বারা কি বুঝিয়েছেন আপনি। লিখেছেন আমাদেরকে হাসনুর আহমেদ নিলয়, অনেক ভয় লাগছে। সো অনেক অনেক ধন্যবাদ যারা যারা আমাদের সাথে যুক্ত ছিলেন এই শেষ মুহূর্তেও। আপনাদের প্রত্যেককে অনেক অনেক ভালোবাসা। আমি জানিয়ে দিতে আরেকটি বিষয়, আমার হাতে খুব ছোট্ট একটা চিরকুট আছে। আসলে খুব ছোট্ট ছোট্ট কিছু বন্ধু, ওরা আমাকে প্রতিদিন যখন আমার বাসার সামনে দিয়ে যায়, আমাকে খোঁজ করে যায়, আমাকে পায় না। তো ওরা লিখে দিয়েছে যে হচ্ছে ওদের নাম যেন আমি প্রোগ্রামে আসলে বলি। আসলে আমার খেয়ালই ছিল না, মাত্র বাইরে থেকে যখন এলাম তখনই পকেটে হাত দিতেই পেলাম। এই যে নাহিদ লিখেছে আমাদেরকে, ও হচ্ছে আমাদেরকে শোনে রাধাকৃষ্ণপুর থেকে, ওর স্মার্টফোন নেই তাই কমেন্ট করতে পারে না। তো যাই হোক, নাহিদ ছিল আমাদের সাথে। আর আরেকজন বন্ধু আছে, আমি এই চিঠির পেছনে লিখে নিয়েছি, সিফাত আমাদেরকে শোনে কবিরাজপাড়া থেকে, তালুক জামিরা। সে অনেক ছোট, ক্লাস 3-তে মনে হয় পড়ে সিফাত। এবং প্রথমে যে যার নাম বললাম নাহিদ, রাধাকৃষ্ণপুর থেকে শোনে, সে ক্লাস 7-এ পড়ে। তো আসলে খুব ভালো লাগে যখন আপনাদের সাথে কথা হয়, কারোর সাথে দেখা সাক্ষাৎ হয়, রাস্তায় রাতুল ভাইয়া বলে ডাকেন। এবং মাঝে মধ্যে আমার বাসায় অনেকেই আসেন আমার সাথে দেখা করতে। তো যাই হোক, এই ছোট্ট ছোট্ট বন্ধুদের জন্য অনেক অনেক ভালোবাসা। তোমরা অনেক বড় কিছু হও ভবিষ্যতে, তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা। তো যাই হোক, আপনাদের ভালোবাসা নিয়ে ভূতবেলা সামনে এগিয়ে যেতে চাই, এবং আপনাদের ভালোবাসায় প্রতি বৃহস্পতিবার ফিরে আসি, এবং ঠিক আগামী বৃহস্পতিবারও আপনাদের ভালোবাসা নিয়েই ফিরতে চাই। তো সেই পর্যন্ত যারা ভালো ছিলেন আমাদের সাথে, তারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।